আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শোনা যাচ্ছে। অনুগ্রহ করে যদি আপনারা একটু জানান যে আমার কি শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করতে চাচ্ছিলাম। শোনা যাচ্ছে? ঠিক আছে। প্রতিদিন, আমি জানি না, আমি টেকনোলজিক্যালি অত্যন্ত উইক, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু সমস্যা। কোনোদিন লাইভ দেখা যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে না, কোনোদিন লাইভে আসতে সমস্যা। মোটামুটি 6টা 15 থেকে আমি রেডি ছিলাম, কিন্তু এই সমস্ত সমস্যার জন্য আসলে প্রতিদিনের ক্লাসই পিছিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে, আশা করি শোনাও যাচ্ছে। শোনা যাচ্ছে? ঠিক আছে। প্রতিদিন, আমি জানি না, তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে জিআইটি এবং হেপাটোবিলিয়ারি ফিজিওলজি। 7:30 বেজে গেছে, 6টা 15 ক্লাস। অত্যন্ত দুঃখিত। যথাসম্ভব চেষ্টা করব 9টা 30 মিনিটের মধ্যে শেষ করার। সাউন্ডটা আসতে ওকে, মাউথপিস একদম সামনে নিয়ে কথা বলছি। অনুগ্রহ করে সবাই স্পিকার ব্যবহার করবেন, আপনার হেডফোন ব্যবহার করবেন। কেননা আজকে যেহেতু জুমের সাথে ক্লাস, সুতরাং অনেক সময় দেখা যায় জুমের সাউন্ড একটু কম। অনুগ্রহ করে আপনারা সাউন্ড বক্স ব্যবহার, হেডফোন ব্যবহার করবেন। তাহলে জিআইটি এবং হেপাটোবিলিয়ারি ফিজিওলজি, আমরা এখানে অনেক রকমের সিক্রেশন আছে। ওয়েলকাম টু দ্য চ্যাপ্টার অফ মেমোরাইজেশন। আগের 2টা চ্যাপ্টার আপনি বুঝেছেন, বুঝে মুখস্থ করার চেষ্টা করেছেন। কিন্তু আজকেরটা আসলে একটু মেমোরাইজেশনের টপিক, অনেক কিছু আসলে বোঝার না, মুখস্থ করা, এটা কেন বাড়ে ওটা কেন কমে, যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু বুঝি আসলে খুব বেশি লাভ এখান থেকে হয় না। ওই অ্যাপেক্স এবং বেইজের যে সেটার মতো। আপনার অ্যাপেক্স এবং বেইজের যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও, সেটার মতো। তো আমরা এখানে আজকে অনেকগুলো হরমোন শেখার চেষ্টা করব। এগুলো অধিকাংশই লোকাল লোকাল হরমোন হিসেবে কাজ করে। গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, মটিলিন, জিআইপি, ভিআইপি, গ্লুকাগন, ঘ্রেলিন এবং পেপটাইড ওয়াই ওয়াই। তাহলে দেখেন, আপনার এখানে অলমোস্ট 15 থেকে 16টা হরমোন আছে। প্রতিটা হরমোনের অরিজিন, প্রতিটা হরমোনের স্টিমুলাস, প্রতিটা হরমোনের অ্যাকশন আপনাকে জানতে হবে। হ্যাঁ নাইম, হ্যাঁ নাইম, বল ভাই। হুম। আচ্ছা, অটোমেটিক অফ হয়ে যাচ্ছে? ও আচ্ছা, এর কারণ কি? আচ্ছা, অনেকে বলছেন যে লাইভটা ডিলিট হয়ে গেছে, অনেকে বলছে যে শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি একটু 1টা মিনিট সময় অপেক্ষা করি। আমাদের আরেকজন যিনি মেন্টর আছেন, ডক্টর নাইম, উনি হচ্ছেন যে দেখছেন। যদি আমাকে সিগন্যাল দেন তাহলে আমি সামনের দিকে আগাবো। আপনারা যারা আছেন,
তারা যদি একটু জানান যে শোনা যাচ্ছে কিনা। যেমন এখানে একজন কমেন্ট করলেন যে শোনা যাচ্ছে না, আবার অনেকেই কমেন্ট করেছেন শুনতে পাচ্ছেন। যতজন আছেন একটু কমেন্ট করেন, তাহলে আমার জন্য বেটার হয়, নাহলে আপনাদেরই সমস্যা, আসলে ক্লাসটা পিছাচ্ছে আর পিছাচ্ছে, খালি সময় নষ্ট হচ্ছে। শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে। না না, দুইটাই হলে দুটাই বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ নাইম, থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। তাহলে এখন শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে, অল ওকে। আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা প্রথমে এখানে হরমোন গুলো একটা একটা করে পড়ার চেষ্টা করব, তারপর সে হরমোনটা আবার পুরোটা একসাথে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানতে চাই যে কি কি জুস আপনার হচ্ছে গিয়ে কি আসলে এখান থেকে আসে। তাহলে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তিনটা জুস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেশন, দুই নম্বরে হচ্ছে স্মল ইন্টেস্টিনাল সিক্রেশন, এবং এই দুইটার পরে বাকি সবগুলো 1000 ml। তাহলে যদি এসবিএ তে কোশ্চেন আসে নিচের সবচেয়ে সবচেয়ে বেশি হচ্ছে স্মল ইন্টেস্টিনাল সিক্রেশন, এটা স্মল ইন্টেস্টাইন এবং ব্রুনার গ্ল্যান্ড সিক্রেশন দুইটাকে একসাথে বলা হয় স্মল ইন্টেস্টিনাল সিক্রেশন। এটা হচ্ছে প্রায় 2000 ml, প্রায় 2000 ml। লার্জ গার্ডের সিক্রেশন হচ্ছে 200 ml মাত্র, সবচেয়ে লোয়েস্ট। তাহলে হাইয়েস্ট হচ্ছে স্মল গার্ড, লোয়েস্ট হচ্ছে লার্জ গার্ড। তিনটা আছে 1000 ml, একটা হচ্ছে স্যালাইভা, একটা হচ্ছে প্যানক্রিয়াস এবং একটা হচ্ছে বাইল। তাহলে একটা হচ্ছে স্যালাইভা, একটা হচ্ছে প্যানক্রিয়াস, এবং এই তিনটা হচ্ছে আপনার 1000 ml আসে। শেষ, পড়া শেষ। হাইয়েস্ট হচ্ছে স্মল গাট, লোয়েস্ট হচ্ছে লার্জ গাট, স্যালাইভা, প্যানক্রিয়াস এবং স্মল ইন্টেস্টাইন হচ্ছে 1000 ml। ওকে, এবার আসেন হচ্ছে পিএইচ। তাহলে লোয়েস্ট পিএইচ আপনি চার্ট থেকে দেখে নেন কার লোয়েস্ট পিএইচ। উত্তর হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেশন, কত 1 থেকে 3.5। হাইয়েস্ট পিএইচ কার 8.9, সেটা কার, সেটা হচ্ছে ব্রুনার গ্ল্যান্ডের সিক্রেশন। ঠিক আছে, আইসো ইলেকট্রিক কোনটা, উত্তর হচ্ছে স্যালাইভা, কত 6 to 7। 6 to 7, হ্যাঁ 6 to 7 হচ্ছে গিয়ে কি স্যালাইভা, যেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ। তাহলে এইভাবে সিঙ্গেল বেস গুলো আসে, এছাড়া প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পিএইচ হচ্ছে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে স্যালাইভা থেকে আমরা মোট 3 ধরনের সিক্রেশন পাই। একটা হচ্ছে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়ার, তিনটা মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, বাকিগুলো মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। মনে রাখতে হবে এখানে যে সূত্রটা সেটা হচ্ছে উল্টা। উল্টা মানে সাবম্যান্ডিবুলার এম দিয়ে, কিন্তু দেখেন এখানে যে ম্যান্ডিবুলার সিক্রেশন সেটা বোথ সেরাস এবং মিউকাস সিক্রেশন। প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে সেরাস সিক্রেশন, অন্যদিকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সিক্রেশন বোথ সেরাস এন্ড মিউকাস সিক্রেশন, তবে মেইনলি মিউকাস। তাহলে আমি যদি একটা জিস্ট করি, প্যারোটিড সেরাস, লিঙ্গুয়াল মিউকাস, সাবম্যান্ডিবুলার বোথ সেরাস এন্ড মিউকাস, শেষ। তাহলে উল্টা কিন্তু, এটা একটু মাথায় রাখবেন, লিঙ্গুয়াল হচ্ছে মিউকাস, প্যারোটিড হচ্ছে সেরাস, আর সাবম্যান্ডিবুলার হচ্ছে বোথ সেরাস এন্ড মিউকাস। আচ্ছা, এখন আসেন সবচেয়ে হাইয়েস্ট কন্ট্রিবিউশন কে দেয় স্যালাইভা গুলোর মধ্যে, উত্তর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। কত পার্সেন্ট, 70%। বাকি দুইটা হচ্ছে 25 এবং 5, দ্যাট ইজ প্যারোটিড এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ওকে, তাহলে সাবম্যান্ডিবুলার 70%, প্যারোটিড 25% এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে 5%, টোটাল হচ্ছে 100%। মনে রাখতে হবে প্যারোটিড সেরাস, সাবলিঙ্গুয়াল মিউকাস। চলে আসেন এবার এই যে প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন গুলো, যে কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ড, সামনে আমরা অনেকবার এই কথাটা আলোচনা করব। আপনি যদি হিস্টোলজিক্যালি ভাগ করেন তাহলে আপনি তার একটা অ্যাসিনার পাবেন, যেটা আমি পিরামিড হিসেবে দেখাচ্ছি, এবং আরেকটা হচ্ছে আপনি ডাক্ট পাবেন। এই যে অ্যাসিনাস যেটা পাবেন, এই অ্যাসিনাসটিকে বলা হয় প্রাইমারি সিক্রেশন, আর এই ডাক্টের থেকে যে পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি সিক্রেশন। সাপোজ এটা হচ্ছে ওপেনিং স্যালাইভা, তাহলে স্যালাইভা এখান থেকে তৈরি হওয়ার পর এই মাউথ ক্যাভিটিতে বা ওরাল ক্যাভিটিতে আসার আগ পর্যন্ত যে পরিবর্তন সাধিত হয়, সেই পরিবর্তনগুলো যদি না হয় একরকমের স্যালাইভা, যদি পরিবর্তনগুলো হয় তাহলে একরকমের স্যালাইভা। আমাদেরকে প্রথমে জানতে হবে পরিবর্তনগুলো কি। এই পরিবর্তনটা হুবহু ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অফ দি কিডনির পরিবর্তনের মতো। উনি নিজেকে নিজে প্রশ্ন করেন অ্যালডোস্টেরন কি কাজ করে, আমরা আগামী ক্লাসে পড়বো কালকে।
তাহলে অ্যালডোস্টেরনের কাজের মতোই এখানের কাজ। সেটা কিরকম? যত বেশি অ্যাসিনাস থেকে ডাক্টের দিকে আসবে তত বেশি সোডিয়াম অ্যাবজর্পশন হবে, তত বেশি ক্লোরাইড অ্যাবজর্পশন হবে, তত বেশি পটাশিয়াম সিক্রেশন হবে, তত বেশি বায়োকার্বনেট সিক্রেশন হবে। ঠিক আছে? আর ডিস্টাল কনভার্টার টিউবিউলে এখানে বায়োকার্বনেটের জায়গায় প্রোটন সিক্রেশন হয়। ওকে, আচ্ছা। তাহলে আপনি চিন্তা করেন এই প্রাইমারি সিক্রেশন যত ধীরে ধীরে আস্তে আস্তে এই জায়গাতে ওপেনিং এ আসবে, যত আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাতে আসবে, তত বেশি এই ঘটনাগুলো ঘটবে। তত বেশি কি ঘটনা ঘটবে? সোডিয়ামের অ্যাবজর্পশন বেশি হবে, ক্লোরাইডের অ্যাবজর্পশন বেশি হবে, পটাশিয়াম এবং প্রোটনের সিক্রেশন বেশি হবে। তাহলে এটাকে বলা হচ্ছে লো ফ্লো বা রেস্টিং কন্ডিশনের স্যালাইভার সিক্রেশন। এটাকে বলা হচ্ছে লো ফ্লো বা রেস্টিং কন্ডিশনের স্যালাইভার সিক্রেশন। ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে লো ফ্লো অথবা রেস্টিং কন্ডিশনের স্যালাইভার সিক্রেশন। তাহলে দেখেন এই কারণে সোডিয়াম, যেহেতু সব সোডিয়াম অ্যাবজর্পশন হয়ে যায়, এই কারণে ফাইনাল যেই স্যালাইভাটা সিক্রেশন হয় সেটা হচ্ছে লোয়েস্ট সোডিয়াম, সেটা হচ্ছে লোয়েস্ট সোডিয়াম, সেটা হচ্ছে লোয়েস্ট ক্লোরাইড। ঠিক আছে? লোয়েস্ট সোডিয়াম, লোয়েস্ট ক্লোরাইড, হাইয়েস্ট পটাশিয়াম, কারণ সিক্রেশন হচ্ছে হাইয়েস্ট বায়োকার্বনেট। তাহলে যেহেতু বায়োকার্বনেট সর্বোচ্চ পরিমাণ আসে, এই কারণে অ্যালকালাইন স্যালাইভা, এটার অপর নাম হচ্ছে অ্যালকালাইন স্যালাইভা, এন্ড ইট ইজ অলওয়েজ হাইপোটনিক, এবং এটা সব সময়ই হাইপোটনিক। মাথায় রাখবেন, ওয়েদার ইট ইজ লো ফ্লো, ওয়েদার ইট ইজ হাই ফ্লো। কিন্তু আপনি ধরেন কোনো একটা কারণে তেঁতুল খেলেন, অথবা কোনো একটা কারণে আপনি এমন একটা খাবার খেলেন যেটা আপনার খুব ফেভারিট, যেখানে হাই স্যালাইভারি সিক্রেশন হচ্ছে, সেই হাই স্যালাইভারি সিক্রেশনে এই ঘটনাগুলো ঘটার সুযোগ পাবে? পাবে না। সোডিয়াম ক্লোরাইডের অ্যাবজর্পশন হবে না, পটাশিয়াম বায়োকার্বনেট সিক্রেশন হবে না, হলেও অত্যন্ত কম পরিমাণ হবে। এই কারণে হাই ফ্লো যে সিক্রেশন সেটা বেস লাইনের সিক্রেশন, দ্যাট ইজ অ্যাসিনাস অথবা প্লাজমার মতোই সিক্রেশন, যেখানে হাইয়েস্ট পরিমাণ সোডিয়াম এবং ক্লোরাইড থাকে, লোয়েস্ট সোডিয়াম, পটাশিয়াম এবং বায়োকার্বনেট থাকে, এবং এদের টনিসিটি মাথায় রাখবেন অলওয়েজ হাইপোটনিক। ওয়েদার ইট ইজ লো ফ্লো, ওয়েদার ইট ইজ হাই ফ্লো, the tonicity is always hypotonic. Whether it is high flow, whether it is low flow, the tonicity is always hypotonic. তাহলে এখান থেকে দেখবেন অনেক 3-4 বার একটা প্রশ্ন এসেছে, ফলোইং ইজ ট্রু ফর লো ফ্লো স্যালাইভা, বলে 5টা অপশন, 5টা স্টেম। এই 5টা স্টেমের মধ্যে প্রথমেই আপনি যেটা টনিসিটি হাইপারটনিক সেটাকে ফলস দাগিয়ে ফেলেন। 5টার মধ্যে দেখবেন 2টাতে হাইপারটনিক দেওয়া, আপনি প্রথমেই 2টাকে ফলস দাগিয়ে ফেলেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1, আপনি বাকিগুলোর চেয়ে বায়োকার্বনেটকে আগে খুঁজে বের করেন। বায়োকার্বনেট লো ফ্লোতে হাইয়েস্ট, মানে অ্যালকালাইন। তাহলে আপনি আগে দেখেন কোথায় অ্যালকালাইন আছে। কথা বুঝতে পেরেছেন? আবার দেখেন যে আপনি কোথায় লো ফ্লোতে কোথায় অ্যালকালাইন আছে। যেখানে অ্যালকালাইন আছে আপনি সেটাকে ট্রু দেন, যেহেতু লো ফ্লোর ক্ষেত্রে অ্যাসিডিক গুলোকে ফলস করে দেন। এভাবে করে দেখবেন 2, 2, 4টা আপনার প্রথমেই ফলস হয়ে যাবে, আর বাকি যেটা সেটার সাথে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম এবং বাইকার্বনেটের মিল আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বোথ ফর রেসিডেন্সি এন্ড বোথ ফর পার্ট 1, বোথ ফর রেসিডেন্সি, বোথ ফর পার্ট 1। তাহলে এই ছবিটা আমি এসেছি গাইটন থেকে, এবং ডানের ডানের যে বক্সটা সেটা এনেছি জ্ঞান থেকে। অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলবো না, তবে একটু যদি শুনে যান তাহলে ভালো হবে। সেটা হচ্ছে আমাদের যে স্যালাইভারি সিক্রেশন, সেই স্যালাইভারি সিক্রেশনের যে নিউক্লিয়াসটা সেটা থাকে মেডালা। আমরা সবাই জানি প্যারাসিম্প্যাথেটিক আমাদের গ্যাস্ট্রিক স্টিমুলেশন করে, এবং প্যারাসিম্প্যাথেটিক একই সাথে আমাদের মোটালিটিও বাড়ায়। সুতরাং প্যারাসিম্প্যাথিক 2টা গ্যাংলিয়নের মাধ্যমে কাজ করে, একটা হচ্ছে অটিক গ্যাংলিয়ন এবং একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। অটিক গ্যাংলিয়ন প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাই দেয়, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে সাপ্লাই দেয়, এবং সবশেষে এরা কি করে? এরা স্যালাইভারি সিক্রেশন বাড়ায়, বোথ অ্যাসিনাস সিক্রেশন এবং ভ্যাসোডাইলেটেশন করে। কিছু কিছু সাবস্টেন্স স্যালাইভার সিক্রেশন বাড়িয়ে দেয়। তারা কারা? যেমন দেখেন টক খেলে, আমরা সবাই জানি টক খেলে আমাদের স্যালাইভার সিক্রেশন বাড়ে। কোনো স্মুথ অবজেক্ট আমাদের মুখে থাকলে স্যালাইভার সিক্রেশন বাড়ে। আমরা যদি আমাদের পছন্দের যে খাবার সেটার গন্ধ নেই অথবা খাই, স্যালাইভার সিক্রেশন বাড়ে। পয়েন্ট টু বি নোটেড, নওশিয়া হলে স্যালাইভার সিক্রেশন বাড়ে। আপনারা সবাই দেখবেন বমির আগে যখন নওশিয়া হয় তখন আপনার মুখ এক ধরনের ব্রাশিং ব্রাশিং মানে নিয়ে ভরে যায়। হ্যাঁ, তো দ্যাট ইজ নওশিয়া। নওশিয়া হলে হচ্ছে আপনার অ্যালকালাইন সিক্রেশন বাড়ে। প্যারাসিম্প্যাথেটিক আমাদের বডির জিআইটি কে একদম পূর্ণাঙ্গভাবে স্টিমুলেট করে এবং ইউরিনারি ট্র্যাক্টকে স্টিমুলেট করে। আর ইরিটেটিং ফুড যখন হয় তখন সে এটাকে ফরেন বডি হিসেবে ট্রিট করে, তখন স্যালাইভা হাই ফ্লো স্যালাইভা সিক্রেশন হয়, ইরিটেটিং ফুড আসে, এই কারণে ইরিটেটিং ফুডটাকে সে বের করে দেওয়ার চেষ্টা করে। এই জন্য সে কি করে?
সালাইভা সিক্রেশন বাড়িয়ে দেয়। খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, তবে একটু জেনে যাওয়া ভালো। তাহলে এতটুকু ছিল আমাদের সালাইভারি সিক্রেশন। 1000 ml, পিএইচ হচ্ছে আইসোইলেকট্রিক, প্রথমেই আমরা পড়েছি। এরপরে চলে আসবো আমরা গ্যাস্ট্রিক সিক্রেশনে। গ্যাস্ট্রিক সিক্রেশনে আমাদের যে গ্ল্যান্ড, আগে আমরা দুইটা গ্ল্যান্ডের নাম জানতে হবে। তাহলে দুইটা গ্ল্যান্ডের নাম হচ্ছে, একটার নাম অক্সেন্টিক গ্ল্যান্ড অথবা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং 2 নম্বর গ্ল্যান্ডের নাম হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড। তাহলে একটা হচ্ছে অক্সেন্টিক গ্ল্যান্ড অথবা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং 2 নম্বর গ্ল্যান্ডের নাম হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড। তাহলে কিছু গ্ল্যান্ড উপরে থাকে অ্যান্ট্রাম এবং বডিতে, এবং কিছু গ্ল্যান্ড থাকে হচ্ছে পাইলোরিক এন্ট্রামে। ঠিক এই জায়গাতে হচ্ছে কিছু গ্ল্যান্ড থাকে। তাহলে এই বডিতে বা ফান্ডাসে কোন কোন গ্ল্যান্ড থাকে? 3 ধরনের সেল থাকে, 3 ধরনের সেল থেকে 3 ধরনের সিক্রেশন আছে। মুখস্থের টপিক, অনেক বেশি বুঝে কোনো লাভ নেই। একটা হচ্ছে চিপ সেল। চিপ সেল মেইনলি পেপসিনোজেন রিলিজ করে, সাথে গ্যাস্ট্রিক লাইপেজও আসে। আচ্ছা, প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল থেকে আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল আসে। সবার শেষে মিউকাস নেক্স সেল থেকে মিউকাস সিক্রেশন হয়। আচ্ছা, এবারে চলে আসি অ্যান্ট্রাম। অ্যান্ট্রামে কি থাকে? পাইলোরিক অ্যান্ট্রামে থাকে হচ্ছে জি সেল। ঠিক আছে, জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়, এবং সবার শেষে মিউকাস সেল থেকে মিউকাস। তাহলে আমরা দুই দিক থেকে মিউকাসটা বাদ দিয়ে দিলাম, কারণ এটা কখনোই পরীক্ষায় আসবে না। তাহলে আমাদের আসলে মনে রাখতে হবে দুটা জিনিসই। একটা হচ্ছে জি সেল থেকে গ্যাস্ট্রিন আসে, আরেকটা হচ্ছে প্যারাইটাল সেল থেকে এইচসিএল আসে, পেপটিক সেল বা চিপ সেল থেকে পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ আসে। এই 3টা লাইন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার এই অক্সেন্টিক বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি আসে এবং পাইলোরিক গ্ল্যান্ড থেকে কি আসে সেটা আপনার পড়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এই যে এতক্ষণ আমি যা বললাম সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই ছবিতে দেখানো হচ্ছে। কি দেখানো হয়েছে আমরা অলরেডি পড়েছি, সেটা হচ্ছে চিপ সেল থেকে পেপসিনোজেন আসে। ঠিক আছে, চিপ সেল থেকে পেপসিনোজেন আসে, আমরা অলরেডি পড়েছি। এটা এখনো পড়িনি। প্যারাইটাল সেল থেকে অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসাল আসে। আমরা অলরেডি একটু আগেই পড়েছি মিউকাস নেক্স সেল থেকে মিউকাস আসে। এইটা যদি কোনোদিন ছবি থেকে প্রশ্ন দেয়, এটা একটা সিঙ্গেল টেস্ট। সেটা হচ্ছে এর মধ্যে কোন সেলগুলো স্টেম সেল হিসেবে কাজ করে? এর মধ্যে কোন সেলগুলো স্টেম সেল হিসেবে কাজ করে? তাহলে হোয়াট ডু মিন বাই স্টেম সেল? স্টেম সেলকে বলা হয় প্লুরিপটেন্ট। মানে কি? মানে তাদের একটা সেল লাইন থেকে বিভিন্ন রকমের সেল লাইনে এই মিউকাস নেক্স কনভার্ট হতে পারে, এন্টারক্রোমাফিল লাইক সেলে কনভার্ট হতে পারে, এবং চিপ সেলেও কনভার্ট হতে পারে। সুতরাং এদেরকে বলা হচ্ছে স্টেম সেল কম্পার্টমেন্ট। আচ্ছা, এখানে খুব কমনলি একটা প্রশ্ন আসে, নিচের কোনটা মিউকোসাল ব্যারিয়ার হিসেবে কাজ করে? মাত্র 4টা অপশন আপনাকে ট্রু দিতে হবে। 1 নম্বরে মিউকাস, 2 নম্বরে বায়োকার্বনেট, 3 নম্বরে টাইট জাংশন, এবং 4 নম্বরে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে মিউকাস, বায়োকার্বনেট, টাইট জাংশন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাক্টস অ্যাজ মিউকোসাল ব্যারিয়ার। মিউকাস, বায়োকার্বনেট, টাইট জাংশন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। মিউকাস, বায়োকার্বনেট, টাইট জাংশন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই 4টা মিউকোসাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। মিউকাস, বায়োকার্বনেট, টাইট জাংশন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই 4টা মিউকোসাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে এই পুরো ছবিতে আমরা যে সেলটার কথা এখনো পড়িনি, সেটার নাম এন্টেরোক্রোমাফিন লাইক সেল। দেখেন, এন্টেরোক্রোমাফিন লাইক সেল, যেটা হিস্টামিন রিলিজ করে। আপনি দেখেন তো এখানে কি এন্টেরোক্রোমাফিন লাইক সেল করার কথা বলা আছে? বলা হচ্ছে অক্সেন্টিক বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে থেকে আসে পেপটিক সেল, প্যারাইটাল সেল, মিউকাস সেল। পাইলোরিক গ্ল্যান্ড থেকে আসে জি সেল এবং মিউকাস সেল। তাহলে আপনি বলেন তো এখানে এন্টেরোক্রোমাফিন লাইক সেলটা কোথায়? নেই, কারণ তারা কোনো গ্ল্যান্ড থেকে আসে না, এরা প্যারাক্রাইন ফ্যাশনে কাজ করে। হোয়াট ডাজ ইট মিন? মানে গ্যাস্ট্রিক স্টোমাকের যে গ্যাস্ট্রিক মিউকোসাল সেল, তার একটা স্পেশালাইজড সেল এন্টেরোক্রোমাফিন লাইক সেল হিসেবে কাজ করে, এবং এরা হিস্টামিন রিলিজ করে। এরা প্যারাক্রাইন মানে এরা পাশের সেলকে, এরা গ্যাস্ট্রিনকে জি সেলকে স্টিমুলেট করে এবং গ্যাস্ট্রিন রিলিজ করে। এই কারণে এটা কোনো আপনার নেক সেল থেকে কিংবা কোনো গ্ল্যান্ড থেকে আসে না, তারা প্যারাক্রাইন ফ্যাশনে জাস্ট পাশের সেলটাকে স্টিমুলেট করার মাধ্যমে কাজ করে। দ্যাট ইজ দ্য এন্টেরোক্রোমাফিন লাইক সেল, দা হিস্টামিন সিক্রেশনে আমাদেরকে ভূমিকা পালন করে। সিক্রেশন অফ এইচসিএল, আমার মনে হয় এটা আপনারা আন্ডারগ্রেডেও এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে না। আমরা ছবিতে অলরেডি শিখেছি যে আমাদের প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল আসলে এইচসিএল রিলিজ করে। শেপটা আসলে এরকম, এই যে এরকম এরকম। তো সেটাকে আমরা একটু এইভাবে দেখানোর চেষ্টা করেছি। অ্যাপেক্সটা থাকে হচ্ছে লুমেনের দিকে,
যেহেতু সিক্রেশন হবে, লুমেনে বের হয়ে আসবে অ্যাপেক্স। আর বেসটা থাকে ব্লাডের দিকে, প্লাজমার দিকে, ইন্টারস্টিশিয়ামের দিকে। তাহলে এই ব্যাজোল্যাটেরাল মেমব্রেনে একটা পাম্প থাকে যেটার নাম ক্লোরাইড বায়োকার্বনেট এক্সচেঞ্জার পাম্প। তার মানে বুঝতেই পারছেন, একটা ক্লোরাইড ঢুকলে একটা বায়োকার্বনেট বের হবে, ঠিক তাই হয় এখানে একটা ক্লোরাইড ঢুকে। এই ক্লোরাইড বায়োকার্বনেট এক্সচেঞ্জ পাম্পের মাধ্যমে, যেটা ব্যাজোল্যাটেরাল মেমব্রেন থাকে, এর মাধ্যমে একটা ক্লোরাইড ঢুকে কোথায়, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে ঢুকে, আর একটা বায়োকার্বনেট বের হয়ে যায়, ওই ক্লোরাইড শিফটিং মেকানিজমের মতো। এই ক্লোরাইড পাম্পের মাধ্যমে, which is located in the apical membrane, লুমেনে সিক্রেশন হয়। তাহলে আমরা সিএল পেয়ে গেলাম। কাকে পেলাম? সিএল। তাহলে আমার এখন কাকে লাগবে? এইচ প্লাস, কারণ আমরা সিএল পেয়ে গেছি। তাহলে আমার এখন লাগবে এইচ প্লাস। এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের ভিতরে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়ায় এইচ প্লাস এবং বায়োকার্বনেট আয়ন তৈরি করে। যে বায়োকার্বনেট আয়নটা তৈরি হয়, সে সোজাসুজি ক্লোরাইড এক্সচেঞ্জার পাম্পের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, রয়ে যায় একটা প্রোটন। এই প্রোটন, প্রোটন পটাশিয়াম এটিপিএস, এটা একটা কাউন্টার কাউন্টার এক্সচেঞ্জার। মানে একটা প্রোটন সিক্রেশন হয় আর একটা পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যায়। এটার অপর নাম প্রোটন পাম্প। এটার অপর নাম প্রোটন পাম্প। তাহলে প্রোটন পাম্পের মাধ্যমে, প্রোটন পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে একটা প্রোটন লুমেনে চলে যায় আর একটা পটাশিয়াম সেলের ভিতরে চলে আসে। এটাকে বলা হয় প্রোটন পাম্প। তাহলে আমরা সেলের লুমেনে কি পেয়ে গেলাম? নাম্বার 1 এইচ প্লাস, নাম্বার 2 সিএল মাইনাস। তাহলে এইচ সি এল, হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে গেলাম আমরা গ্যাস্ট্রিক লুমেন। তাহলে আমরা যদি HCl কে কমাতে চাই, আমাদের সবারই অ্যাসিডিটি হয়, বার্নিং হয়, তাহলে আমরা কি করব? আমরা এই পাম্পটাকে ইনহিবিট করে দিব। কি করব? এই পাম্পটাকে ইনহিবিট করে দিব, কেটে দিব। এই পাম্পটাকে আমরা অ্যাক্টিভ করতে দিব না। তাহলে আমরা এই জন্য কি ব্যবহার করব? আমরা প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করব। প্রোটন পাম্প ইনহিবিটরের নাম হচ্ছে PPI, ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, র্যাবেপ্রাজল, প্যান্টোপ্রাজল। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমরা গ্যাস্ট্রিক HCl থেকে মুক্তি পাবো। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের আরেক ধরনের যে রিসেপ্টর প্রোটিন অ্যান্টাগনিস্ট আছে, সেটার নাম হচ্ছে আপনার র্যানিটিডিন। হ্যাঁ, র্যানিটিডিন। তাহলে আপনি আমাকে যদি বলেন যে ফ্যামোটিডিন, র্যানিটিডিন কোথায় কাজ করে, এই পুরা ছবিতে র্যানিটিডিন কি আপনি দেখতে পাচ্ছেন যে র্যানিটিডিন কোথাও কাজ করে? পুরা ছবিতে র্যানিটিডিন কি আপনি দেখতে পাচ্ছেন র্যানিটিডিন কোথায় কাজ করে? আমরা বুঝতে পেরেছি যে এই প্রোটন পটাশিয়াম এটিপিএস পাম্পে প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কাজ করে, কিন্তু র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, জলেন্টিডিন কোথায় কাজ করে, সেটা কি আসলে আপনি ধরতে পেরেছেন কিনা বা দেখতে পেরেছেন কিনা? তাহলে এই পুরো ছবিতে H2 রিসেপ্টর ব্লকার নেই, তাহলে এটা কোথায় আছে? উত্তর হচ্ছে এই ছবিতে। তাহলে এই ছবিতে আমরা পড়েছি যে এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে রিলিজ হয় হিস্টামিন। দেখেন, এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে রিলিজ হয়, এই দেখেন হিস্টামিন। হিস্টামিন, হিস্টামিন কি করে? সে গিয়ে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের সাথে H2 রিসেপ্টরের সাথে অ্যাটাচড হয়। দেখেন, H2 রিসেপ্টরের সাথে অ্যাটাচড হয় এবং এর মাধ্যমে সে এই যে প্রোটন, প্রোটন পটাশিয়াম এটিপিএস পাম্প, এই যে ক্লোরাইড, সে এখানে রিলিজ। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এরা প্যারা প্যারাক্রাইন ফ্যাশনে কাজ করে, জাস্ট পাশের সেলটাকে স্টিমুলেট করে, ঠিক না? এরা জাস্ট পাশের সেলটাকে স্টিমুলেট করে। অন্যদিকে জি সেল থেকে যে গ্যাস্ট্রিন আসে, জি সেল থেকে কোথায় থাকে? পাইলোরাসে থাকে। গ্যাস্ট্রিন আসে, গ্যাস্ট্রিন এন্টেরোক্রোমাফিন লাইক সেলের সাথেও বাইন্ড করে, দেখেন ছবিতে। গ্যাস্ট্রিন প্যারাইটাল সেলের সাথেও বাইন্ড করে, দেখেন ছবিতে লাল রঙের দুইটা তীর চিহ্ন দেওয়া। গ্যাস্ট্রিন যখন এন্টেরোক্রোমাফিন লাইক গ্যাস্ট্রিন সেলের সাথে বাইন্ড করে, তখন হিস্টামিন রিলিজ হয়। হিস্টামিন গিয়ে প্যারাইটাল সেল থেকে HCl রিলিজ করে। গ্যাস্ট্রিন যখন সরাসরি প্যারাইটাল সেলের সাথে বাইন্ড করে, তখন সে প্যারাইটাল সেল থেকে HCl রিলিজ করে।
তাহলে আমরা শিখলাম গ্যাস্ট্রিন আসলে দুইটা রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, একটা H2 রিসেপ্টর এবং আরেকটা এই গ্যাস্ট্রিক সেলের যে রিসেপ্টর সেটার মাধ্যমে সে কাজ করে, প্যারাইটাল সেলের যে রিসেপ্টর সেটার মাধ্যমে সে সরাসরি কাজ করে। এটার বাইরে এই প্যারাইটাল সেলের গায়ে আপনি আরো একটা রিসেপ্টর দেখতে পাচ্ছেন। তাহলে আপনি যদি প্যারাইটাল সেলের গায়ে রিসেপ্টর হিসাব করেন, এটা হচ্ছে একটা H2 রিসেপ্টর যেখানে হিস্টামিন বাইন্ড হয়। এইখানে হচ্ছে একটা কোলেসিস্টোকাইনিন 2R রিসেপ্টর যেখানে গ্যাস্ট্রিন বাইন্ড হয়। তাহলে আরো একটা রিসেপ্টর রয়ে যাচ্ছে, সেটার নাম কি? এই যে দেখেন এখানে একটা ছাতার মতো দেওয়া, সেটার নাম অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরে এসে বাইন্ড করে কে? উত্তর হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিন হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার। তাহলে এই প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করে অ্যাসিটাইল কোলিনের সাথে, এর ফলে প্যারাইটাল সেল থেকে HCl রিলিজ হয়। তাহলে এখানে আমরা তিনটা জিনিস শিখলাম। গ্যাস্ট্রিন HCl সিক্রেশন বাড়ায়, হিস্টামিন HCl সিক্রেশন বাড়ায় এবং অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের মাধ্যমে অ্যাসিটাইল কোলিন বা প্যারাসিম্প্যাথোমাইমেটিক এনি সাবস্টেন্স গ্যাস্ট্রিক HCl এর সিক্রেশন বাড়ায়। তাহলে অলরেডি আমাদের পড়া শেষ। দেখেন আমরা প্রথম হরমোনটা শেষের পথে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কি করে? গ্যাস্ট্রিন স্টোমাকের অ্যান্ট্রামের জি সেল থেকে আসে। তাহলে যখন কোনো প্রোটিন ডাইজেশন প্রোডাক্ট আসে তখন সে কি করে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করে এবং একই সাথে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসার গ্রোথকে স্টিমুলেশন করে। এই যে HCl-টা আসে, এই HCl-টা কি স্টিমুলেট করে কি ইনহিবিট করে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এতক্ষণ যা আলোচনা করেছি হাই ফ্লো লো ফ্লোর পর এই বক্সটা থেকে অনেক অনেক অনেকবার পরীক্ষায় করতে এসেছে। তাহলে আমরা অলরেডি বলেছি গ্যাস্ট্রিনের মূল কাজ HCl রিলিজ করা। তাহলে কোনো কারণে যদি প্রোটিন জাতীয় খাবার যেমন পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড আসে, অথবা কোনো কারণে যদি গ্যাস্ট্রিক ডিস্টেনশন হয়, কোনো কারণে যদি আমাদের ভ্যাগাল ভ্যাগাল মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটারের ডিসচার্জ হয়, কোনো কারণে যদি পেশেন্টের হাইপার ক্যালসেমিয়া ডেভেলপ করে, স্ট্রেস হরমোন রিলিজ হয়, দ্যাট ইজ কল্ড এপিনেফ্রিন। দেখেন কয়টা জিনিস? পাঁচটা জিনিস। পেপটাইড মানে প্রোটিন, গ্যাস্ট্রিক ডিস্টেনশন, প্যারাসিম্প্যাথেটিক মানে ভ্যাগাল ডিসচার্জ, ক্যালসিয়াম, এপিনেফ্রিন। এই পাঁচটা জিনিস যদি আসে তাহলে আমাদের বডি থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন হবে এবং সেই HCl এর রিলিজকে বাড়াবে। কোনো কারণে যদি বডিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে সে HCl এর রিলিজ কমিয়ে দিবে। সোমাটোস্ট্যাটিন একটা মানে এই চ্যাপ্টারের ঘষেটি বের। এর কাজ হচ্ছে কি করা? সোমাটোস্ট্যাটিনের কাজ এর হচ্ছে এই গাট হরমোনের প্রত্যেকটাকে ইনহিবিট করা। সোমাটোস্ট্যাটিন সব ইনহিবিট, যা পাবেন সব ইনহিবিট। সোমাটোস্ট্যাটিনের সাথে স্টিমুলেট দেখলেই ফলস এবং তার সাথে সিক্রেটিন, ভিআইপি, জিআইপি, গ্লুকাগন, ক্যালসিটোনিন, এগুলো হচ্ছে কি করে? গ্যাস্ট্রিক সিক্রেশনকে ইনহিবিট করে। সো স্টিমুলাই দ্যাট ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন: সিক্রেটিন, ভিআইপি, জিআইপি, গ্লুকাগন, ক্যালসিটোনিন, অ্যাসিড এবং সোমাটোস্ট্যাটিন। বাড়াইকে পেপটাইড, অ্যামিনো অ্যাসিড, ডিস্টেনশন, ইনক্রিজ ভ্যাগাল ডিসচার্জ, ক্যালসিয়াম এবং এপিনেফ্রিন। ঠিক আছে? ফেজেস অফ গ্যাস্ট্রিক সিক্রেশন আসলে কখনোই পরীক্ষায় প্রশ্ন আসেনি। আমাদের যে সিক্রেশন গুলো আসে এগুলো তিনটা ফেজে আসে। যখন আপনি খাবারের কথা চিন্তা করেন সেফালিক ফেজ, তখন একবার সিক্রেশন হয়। এটা যখন স্টোমাকে যায় তখন একবার সিক্রেশন হয়। একেবারে শেষে ইন্টেস্টিনাল ফেজে গেলে একবার সিক্রেশন হয়। সেটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে, নট সো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে যেন পিডিএফটা সমৃদ্ধ হয়। আমরা দুটো সিক্রেশন শেষ করলাম, একটা স্যালাইভা এবং একটা গ্যাস্ট্রিক সিক্রেশন। এবারে চলে আসেন আমাদের প্যানক্রিয়াটিক সিক্রেশন। আমরা সবাই জানি প্যানক্রিয়াসে দুই ধরনের সেল থাকে, একটা এক্সোক্রাইন সেল এবং একটা এন্ডোক্রাইন সেল। এক্সোক্রাইন সেল থেকে মেইনলি এনজাইম গুলো আসে, আর এন্ডোক্রাইন সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে মেইনলি কি রিলিজ হয়? গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এগুলো রিলিজ হয়। তো এই এক্সোক্রাইন সেলের দুই রকমের সিক্রেশন আছে, একটা হচ্ছে একবোলিক সিক্রেশন আর একটা হচ্ছে হাইড্রোলাইটিক সিক্রেশন। আচ্ছা, একবোলিক ই দিয়ে এনজাইম, একবোলিক ই দিয়ে এনজাইম, হাইড্রোলাইটিক এইচ দিয়ে বাইকার্বনেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন ওই আগের মতো
আগেই বলেছি হিস্টোলজিক্যালি আপনি যদি যে কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ডকে ভাগ করেন তাহলে আপনি একটা অ্যাসিনাস পাবেন, এবং এই অ্যাসিনাস থেকে সিক্রেশন গুলো গিয়ে ডাক্টে জমা হয়। তাহলে একটা হচ্ছে অ্যাসিনার সিক্রেশন এবং আরেকটা হচ্ছে ডাকটিউলার সিক্রেশন। তাহলে একটা হচ্ছে অ্যাসিনার সিক্রেশন এবং আরেকটা হচ্ছে ডাকটিউলার সিক্রেশন। কথা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে অ্যাসিনার সিক্রেশন এবং একটা ডাকটিউলার সিক্রেশন। তাহলে এই ছবিতে এটা হচ্ছে অ্যাসিনাস, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাসিনাস এবং এটা হচ্ছে ডাকটিউল। এটা হচ্ছে অ্যাসিনাস এবং ডাকটিউল। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা জায়গা থেকে দুই রকমের সিক্রেশন আসে। কি রকম সেটা এই যে ছবিতে দেখলেই আপনার ক্লিয়ার হয়ে গেল। আপনি কোনো একটা কারণে হাইলি অ্যাসিডিক একটা সাবস্টেন্স খেলেন, তাহলে এটা আপনার এই প্যালেট, ফ্যারিংস সব ক্রস করে, ইসোফেগাস ক্রস করে চলে গেল স্টোমাকে। ঠিক আছে, স্টোমাকে চলে গেল, অ্যাসিড কাইম চলে গেল। অ্যাসিড কে নিউট্রালাইজ করে কে? অ্যাসিড মানে H+। তাহলে অ্যাসিড কাইম চলে গেল। অ্যাসিড কে নিউট্রালাইজ করে কে বলতে পারবেন? অ্যাসিড কে নিউট্রালাইজ করে বায়োকার্বনেট। তাহলে কি হবে? একটা বায়োকার্বনেট রেড সিক্রেশন আসবে। বায়োকার্বনেট রেড সিক্রেশন কি এমনি এমনি আসে? এমনি এমনি আসে না। সে কিভাবে আসে? যেই মাত্র অ্যাসিড কাইমটা ডিউডেনামে যাবে, জেজুনামে যাবে, যেই মাত্র সে ডিউডেনামে পৌঁছাবে, সাথে সাথেই ডিউডেনামের মিউকোসাতে এক ধরনের গ্যাস্ট্রিন, সেটার নাম সিক্রেটিন, সাথে সাথেই সিক্রেটিন স্টিমুলেটেড হবে এবং সিক্রেটিন চলে যাবে প্যানক্রিয়াসের কাছে। সে গিয়ে প্যানক্রিয়াসকে বলবে, ওহে প্যানক্রিয়াস, তুমি ডাকটিউল থেকে, এই যে ডাকটিউল থেকে প্রচুর পরিমাণ বায়োকার্বনেট এবং ওয়াটার রিলিজ করো। সাথে সাথেই প্যানক্রিয়াটিক বিটা সেলের, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন অংশ থেকে, ডাক্ট থেকে প্রচুর পরিমাণ বায়োকার্বনেট ওয়াটার রিলিজ হবে। এগুলো প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে মেজর ডিউডেনাল প্যাপিলা হয়ে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে ওপেন করবে। উপর থেকে যে অ্যাসিডিক কন্টেন্টটা এসেছিল, খেয়াল করো, সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, সেটা নিউট্রালাইজ হয়ে যাবে এবং এটা হচ্ছে একটা থিন এবং ওয়াটারি সিক্রেশন। কিন্তু না, আপনি অ্যাসিড খেলেন না, তাহলে আপনি কি খেলেন? আপনি খেলেন একটা ফ্যাটি ফুড। দেখেন, ফ্যাটি ফুড, ফ্যাটি ফুড কি আমার নিউট্রালাইজ করার দরকার আছে? দরকার নেই। আমার কি দরকার? ফ্যাটকে আমার ডাইজেশন এবং অ্যাবজর্পশন করা দরকার। তাহলে কি হবে? যেই মাত্র ফ্যাটি ফুডটা ডিউডেনামে যাবে, আবার মনে রাখেন, যেই মাত্র ফ্যাটি ফুডটা ডিউডেনামে যাবে, সেই ডিউডেনাম এবং জেজুনামের যে সেই মিউকোসা স্টিমুলেটেড হবে এবং তারা রিলিজ করবে কোলেসিস্টোকাইনিন এবং অ্যাসিটাইল কোলাইন। এই কোলেসিস্টোকাইনিন এবং অ্যাসিটাইল কোলাইন চলে যাবে প্যানক্রিয়াসের কাছে। গিয়ে প্যানক্রিয়াসের অ্যাসিনাসকে এই কোলেসিস্টোকাইনিন এবং অ্যাসিটাইল কোলাইন বলবে, ওহে প্যানক্রিয়াস, এখন অ্যাসিড আসেনি। প্যানক্রিয়াস তাকে জিজ্ঞেস করবে কি এসেছে? বলবে ফ্যাট এসেছে। তখন প্যানক্রিয়াস বলবে আমি এখন কি করব? তখন প্যানক্রিয়াসকে সে বলবে, তোমার গায়ে যত এনজাইম আছে, ফ্যাট পরিপাককারী, প্রোটিন পরিপাককারী যত এনজাইম আছে, তুমি এগুলো প্রত্যেকটাকে রিলিজ করে দাও। সাথে সাথে প্রো এনজাইম হিসেবে প্যানক্রিয়াসের অ্যাসিনাস সেল থেকে প্রচুর পরিমাণ এনজাইম রিচ সিক্রেশন রিলিজ হবে, যেগুলোর মূল কাজ আমাদের ফ্যাটি ফুডকে ডাইজেশন করা, যেটা আগের সিক্রেশনের তুলনায় অনেক বেশি ঠিক, কোনোভাবেই থিন এবং ওয়াটারি না। তাহলে যখন এই এনজাইম রিচ সিক্রেশন আসবে, দ্যাট ইজ কল্ড একবোলিক সিক্রেশন। যখন বায়োকার্বনেট রিচ সিক্রেশন আসবে, সেটার নাম হাইড্রোলাইটিক সিক্রেশন। এনজাইম রিচ সিক্রেশনের মূল কাজ হচ্ছে ফ্যাটি ফুডকে ডাইজেশন করা, which is a thick enzyme। এটা আসে প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল থেকে, stimulated by cholecystokinin and acetylcholine। প্যানক্রিয়াটিক ডাকটিউলার সেল থেকে আসে বায়োকার্বনেট রিচ থিন ওয়াটারি সিক্রেশন, stimulated by secretin। এটার ফাংশন হচ্ছে ইট নিউট্রালাইজেস দ্য অ্যাসিড। বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? তাহলে এই হাইড্রোলাইটিক এবং একবলিক সিক্রেশন ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা অলরেডি শিখলাম, যদি কোনো ফ্যাটি ফুড আসে, কোলেসিস্টোকাইনিন এবং অ্যাসিটাইলকোলিন গিয়ে প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল থেকে একটা হিউজ প্যানক্রিয়াটিক এনজাইম রিচ সিক্রেশন আনে,
যারা প্রো এনজাইম হিসেবে রিলিজ হয় এবং পরবর্তীতে তারা তাদের কাজগুলো সম্পন্ন করে। তাহলে এই প্যানক্রিয়াটিক এনজাইম গুলোর নাম আমাদেরকে শিখতে হবে। এটা আপনারা আন্ডার গ্রাজুয়েট থেকে সময় এখানে নষ্ট করব না। এখানে আছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যাদের মূল কাজ আমাদের যে খাদ্যদ্রব্য স্টার্চ এবং গ্লাইকোজেনকে ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনে কনভার্ট করা। আছে প্যানক্রিয়াটিক লাইপেজ, যাদের প্রথম কাজ ফ্যাট পরিপাককারী এনজাইম ট্রাইগ্লিসারাইডকে মনোঅ্যাসাইলগ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্সন করা। আমাদের হাতে আছে প্রোটিওলাইটিক 4টা এনজাইম, ট্রিপসিনোজেন, ক্রাইমোট্রিপসিনোজেন, প্রো ইলাস্টেস এবং প্রো কার্বক্সিপেপটাইডেস। এরা প্রত্যেকে প্রো এনজাইম হিসেবে রিলিজ হয়। কেন রিলিজ হয় আপনারা উত্তর দিবেন, যারা লাইভে আছেন তারা উত্তর দিবেন, যারা উত্তর সঠিক দিতে পারবেন তাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ। আপনারা জেনে অবাক হবেন যে কেয়া কসমেটিক লিমিটেড বন্ধ হয়ে গেছে ইত্যাদির সেই চিরইয়া, সেটা গত মাসে বন্ধ হয়ে গেছে, কারণ তারা তাদের প্রোডাকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো যেহেতু তারা বন্ধ হয়ে গেছে, সুতরাং আমি আর কাউকে পুরস্কার দিতে পারছি না। কিন্তু প্যানক্রিয়াস থেকে কেন প্রো এনজাইম গুলো রিলিজ হয় যারা পরবর্তীতে অ্যাক্টিভ হয়, সেটার কারণ যদি যা কমেন্ট করতে পারেন। তাহলে এদের কাজ কি? ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো ইলাস্টেজ এবং প্রো কার্বক্সিপেপটাইডেজ, এদের কাজ হচ্ছে প্রোটিন এবং পলিপেপটাইডকে, ছোট এনজাইম গুলো আসছে প্রোটিন পরিপাককারী, এরা আসে কিরকম? প্যানক্রিয়াটিক ট্রিপসিনোজেন, দেখেন কাইমোট্রিপসিনোজেন, প্রো ইলাস্টেস, প্রো কার্বক্সিপেপটাইডেস, ট্রিপসিনোজেন, কার্বোট্রিপসিনোজেন, প্রো ইলাস্টেস। হ্যাঁ, না হলে প্যানক্রিয়াসকে ডাইজেস্ট করে ফেলবে। তাহলে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো ইলাস্টেস, প্রো কার্বক্সিপেপটাইডেস এ, প্রো কার্বক্সিপেপটাইডেস বি। তাহলে এরা প্রত্যেকে প্রো এনজাইম হিসেবে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামি, মেজর ডিউডেনাল প্যাপিলা দিয়ে আসে। ঠিক আছে, আসে, অ্যাম্পুলা অফ ভ্যাটার ওপেন করে। কিন্তু এরা থাকে প্রো, মানে হচ্ছে এরা ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে এদেরকে অ্যাক্টিভ করে কে? অধিকাংশ ক্ষেত্রেই এদেরকে অ্যাক্টিভ করে ট্রিপসিন। অধিকাংশ ক্ষেত্রেই এদেরকে অ্যাক্টিভ করে কে? ট্রিপসিন। দেখেন ট্রিপসিন প্রত্যেকটাকে, ট্রিপসিন নিজে নিজেকে অ্যাক্টিভ করে, এছাড়াও ট্রিপসিন কাইমোট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে, প্রোইলাস্টেসকে অ্যাক্টিভ করে, প্রো কার্বক্সিপেপটাইডেস এবং বি কে অ্যাক্টিভ করে। তাহলে কথা হচ্ছে ট্রিপসিন তো নিজেই অ্যাক্টিভেটেড ফর্ম, সে তো নিজেই ট্রিপসিনোজেন থেকে অ্যাক্টিভেট হয়, ঠিক না? সে নিজেই ট্রিপসিনোজেন থেকে অ্যাক্টিভেট হয়। তাহলে পরের কোশ্চেন, আসলে ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে কাইনেস। এন্টেরোকাইনেস জিনিসটা কি? এটা হচ্ছে এই যে ডিউডেনাম থাকে, এই ডিউডেনামের মিউকোসাতে, এই ডিউডে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে এন্টেরোকাইনেস। এই ডিউডেনামের মিউকোসাতে, যেটা আমরা সামনে পড়বো, সাক্কাস এন্টারিকাস থেকে আসে এই এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেসের মূল কাজ ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ ট্রিপসিনে কনভার্সন করা, এবং এই অ্যাক্টিভ ট্রিপসিন পরবর্তীতে কাইমোট্রিপসিনোজেন, প্রো ইলাস্টেস এবং প্রো কার্বক্সিপেপটাইডেস, অ্যাক্টিভ কাইমোট্রিপসিন, ইলাস্টেস এবং প্রো কার্বক্সিপেপটাইডেস এ এবং বি তে কনভার্ট করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের পড়া শেষ। সিস্টোকাইনিন বলেন তো কোথায় পড়েছি? বলে সিস্টোকাইনিন আমরা পড়েছি যদি কোনো ফ্যাটি ফুড আসে, ঠিক না? কোনো ফ্যাটি অ্যাসিড, ঠিক না, যদি আসে। এছাড়াও মনে রাখবেন প্রোটিন আসলেও এরা কিন্তু স্টিমুলেটেড হয়। কোথাতে? আচ্ছা, তাহলে যখন ফ্যাট এবং ফ্যাটি ফুড আসবে তখন কি কোলেসিস্টোকাইনিন রিলিজ হবে। কোথা থেকে? আগেই বলেছি, ডিউডেনাম এবং জেজুনাম, এছাড়াও আইলিয়াম এবং কোরোনিক নার্ভ এন্ডিং এর, এছাড়াও আই সেল থেকে, সহজ কথা, রিলিজ হবে। রিলিজ হয়ে সে কোথায় চলে যাবে? প্যানক্রিয়াসে চলে যাবে। প্যানক্রিয়াসের অ্যাসিনাসকে স্টিমুলেট করবে, প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন করতে বলবে। আচ্ছা, এই যে ফ্যাট, হ্যাঁ ভেরি গুড, এন্টেরোকাইনেস ফ্রম ব্রাশ বর্ডার। তাহলে এই যে ফ্যাট, তাকে এনজাইম করতে কি প্যানক্রিয়াটিক এনজাইমই এনাফ? উত্তর হচ্ছে না, তাকে অ্যাক্টিভেট করতে আরো একটা জিনিস লাগে। সেটা কি? উত্তর হচ্ছে বাইল। বাইল কোথা থেকে আসবে? উত্তর হচ্ছে গল ব্লাডার। তাহলে কোলেসিস্টো, আপনারা সবাই জানেন, যখন কোনো কারণে আমাদের গল ব্লাডারে ওয়ালে ইনফ্লামেশন হয়, এটাকে আমরা বলি অ্যাকিউট কোলেসিস্টাইটিস। ক্রনিক কন্ডিশনকে বলা হয় ক্রনিক কোলেসিস্টাইটিস, বলি না আমরা?
বলি তো। তাহলে এই যে কোলেসিস্টাইটিস, গলব্লাডার ওয়ালের ইনফ্লামেশন, ঠিক আছে, এই কোলেসিস্টোকাইনিন গিয়ে কি করে, গলব্লাডারকে কন্ট্রাকশন করে। ইট স্টিমুলেটস দ্য কন্ট্রাকশন অফ দি গলব্লাডার, ইট স্টিমুলেটস গলব্লাডার কন্ট্রাকশন and relaxes the sphincter of OD. ফলে sphincter of OD দিয়ে গল ব্লাডার থেকে বাইল, প্যানক্রিয়াটিক এনজাইমেটিক সিক্রেশন ফ্রম দি প্যানক্রিয়াটিক অ্যাসিনাস সবগুলো চলে আসে। সবগুলো চলে এসে এরা কি করে, এরা আমাদের এই ফ্যাট এবং প্রোটিনকে ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। সহজ কথা। আচ্ছা ঠিক আছে, মডুলেট স্যাটাইটি এটা আমরা একদম শেষে পড়বো, আপাতত আমরা পড়ছি না। ডিক্রিসেস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, রিডিউসেস গ্যাস্ট্রিক এমটিং। একদম সহজ কথা বলে দেই, যে সকল হরমোনের অরিজিন স্টোমাকের পরে, একদম মাথায় ঢুকিয়ে ফেলেন, যে সকল হরমোনের অরিজিন স্টোমাকের পরে তাদের মূল কাজ স্টোমাককে ইনহিবিট করা। সেটা স্টোমাকের অ্যাসিডকে ইনহিবিট করা, স্টোমাকের এমটিকে ইনহিবিট করা, সব দিক থেকে। তাহলে আবার বলি, যে সকল হরমোনের, গাট হরমোন বা লোকাল হরমোনের অরিজিন স্টোমাকের পরে তাদের কাজ স্টোমাককে ইনহিবিট করা। তাহলে গাট হরমোন বা লোকাল হরমোন কে আছে? এক নম্বরে আছে কোলেসিস্টোকাইনিন। তাহলে তার অরিজিন কোথায়? অরিজিনের দিকে তাকান, অরিজিন হচ্ছে ডিউডেনাম এবং জেজুনাম। তাহলে যেহেতু তারা ডিউডেনাম এবং জেজুনাম থেকে আসে, এই কারণে তারা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে কমায়, গ্যাস্ট্রিক এমটিংকে রিডিউস করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বললাম? সিক্রেটিন। তাহলে যদি কোনো কারণে আমরা অ্যাসিড খাই, ইট মে বি ডিউডেনাল অ্যাসিড, ইট মে বি ফ্যাটি অ্যাসিড, যদি কোনো কারণে আমরা অ্যাসিড জাতীয় খাবার খাই, সাথে সাথে ডিউডেনাম এবং জেজুনামের এসসেল থেকে, ডিউডেনাম এবং জেজুনামের এসসেল থেকে সিক্রেটিন রিলিজ হয়। সিক্রেটিন চলে যায় প্যানক্রিয়াসে, সে গিয়ে প্যানক্রিয়াসের ডাকটিউলার সেলকে স্টিমুলেট করে। প্যানক্রিয়াসের ডাকটিউলার সেল থেকে রিলিজ হয় ফ্লুইড এবং বায়োকার্বনেট সিক্রেশন। ইট স্টিমুলেটস প্যানক্রিয়াটিক ফ্লুইড এন্ড বায়োকার্বনেট। সকল হরমোনের অরিজিন স্টোমাকের পরে তাদের মূল কাজ অ্যাসিড সিক্রেশন কমানো এবং তাদের মূল কাজ গ্যাস্ট্রিক এমটিংকে রিডিউস করা। মিলেছে নাকি মিলেনি? তাহলে আমরা গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন তিনটা হরমোন অলরেডি শিখে ফেললাম। গাট হরমোন আরো একটা হরমোন আছে, সেটার নাম জিআইপি এবং জিএলপি। একদম সহজ হিসেবে আমি এটা বলে দিচ্ছি। এই দুইটা এখানে বলার কারণ কি, কোনো মিল নেই, কিন্তু তবুও আমি 2 মিনিট সময় নষ্ট করে এখানে বলতে চাই, কারণ এই দুইটার অরিজিন এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলোও ডিউডেনাম এবং জেজুনাম থেকে আসে, এইটাও ডিউডেনাম এবং জেজুনাম থেকে আসে। তাহলে ডিউডেনাম এবং জেজুনাম থেকে আসে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। ডিউডেনাম জেজুনামের পরে কি? আইলিয়াম এবং কোলন। আইলিয়াম এবং কোলন থেকে আসে গ্লুকাগন লাইক পেপটাইড 1, দ্যাট ইজ GLP-1। আর ডিউডেনাম এবং জেজুনাম থেকে আসে জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, জিআইপি। তাহলে ডিউডেনাম এবং জেজুনাম থেকে আসে জিআইপি, আইলিয়াম এবং কোলন থেকে আসে জিএলপি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এদের মূল কাজ কি? আপনি কোনো কারণে 10-12 চামচ চিনি খেয়ে ফেললেন, মানে প্রচুর পরিমাণ কমে, তাহলে আপনারা সবাই জানেন যে এই সময় পেশেন্টের গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক একটা সিক্রেশন হয়। মানে গ্লুকোজ যখন বাড়ে, এই গ্লুকোজটা সরাসরি গিয়ে প্যানক্রিয়াটিক বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ করে, ইনসুলিন গ্লুকোজকে কমানোর চেষ্টা করে, ইনসুলিন গ্লুকোজকে কমানোর চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে প্রথমেই যে গ্লুকোজটা আসলো, সে ডিউডেনাম এবং জেজুনামকে স্টিমুলেট করে। ডিউডেনাম এবং জেজুনামকে স্টিমুলেট করলে সে কি হয়? ডিউডেনাম এবং জেজুনামকে স্টিমুলেট করলে ডিউডেনাম এবং জেজুনাম থেকে জিআইপি রিলিজ হয়, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, এবং সে সরাসরি চলে যায় প্যানক্রিয়াসে এবং গিয়ে সে প্যানক্রিয়াসের বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিনকে বলে আমার শরীরে গ্লুকোজ বেড়ে গেছে, তুমি তাকে কমিয়ে দাও। শেষ, কাজ শেষ। 1 নাম্বার। 2 নম্বর, কিছু পরিমাণ চিনি, কিছু পরিমাণ গ্লুকোজ তবুও থেকে যায়। ডিউডেনাম এবং জেজুনাম ক্রস করে তারা চলে যায় আইলিয়াম এবং কোলনে। আইলিয়াম এবং কোলনে থাকা বাকি যে কার্বোহাইড্রেট গুলো, এই বাকি কার্বোহাইড্রেট গুলো স্টিমুলেট করে গ্লুকাগন লাইক পলিপেপটাইড ফ্রম আইলিয়াম এবং কোলন। এই জিএলপি চলে যায় প্যানক্রিয়াটিক বিটা সেলের কাছে এবং তারা ইনসুলিনকে বলে আমার শরীরে এখনো গ্লুকোজ রয়ে গেছে, বাকি গ্লুকোজ গুলোকে তুমি কমানোর ব্যবস্থা করে দাও। সো ইট অলসো স্টিমুলেটস ইনসুলিন
রিলিজ। ওকে, আগের সূত্রানুযায়ী যেহেতু তাদের অরিজিন স্টোমাকের কম পরে, এই কারণে তারা অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করবে। আর স্যাটাইটি জিনিসটা আমরা একদম লাস্টের স্লাইডে একসাথে কারা কারা স্যাটাইটিকে বাড়ায় এবং কমায় একসাথে দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে দেখেন আমরা কয়টা হরমোন পড়ে ফেললাম। আমরা গ্যাস্ট্রিন পড়লাম, কোলেসিস্টোকাইলিন পড়লাম, সিক্রেটিন পড়লাম, জিএলপি পড়লাম, জিআইপি পড়লাম। ওকে, 5টা। এই বাইল পরে আমরা একটু বিরতিতে যাব। বাইলে পড়া খুব বেশি নেই। নাম আসে প্রাইমারি বাইল অ্যাসিডের নাম কোলিক অ্যাসিড, চিয়ানোডিঅক্সিকলিক অ্যাসিড। কোলিক অ্যাসিড থেকে সেকেন্ডারি বাইল অ্যাসিড আসে ডিঅক্সিকলিক অ্যাসিড, চিয়ানোডিঅক্সিকলিক অ্যাসিড থেকে লিথোকলিক অ্যাসিড। এগুলোর সাথে ব্যাকটেরিয়া সাধারণত এই প্রাইমারিকে সেকেন্ডারিতে দ্য অ্যাকশন অফ দি ব্যাকটেরিয়া। বাইল অ্যাসিডের সাথে যখন গ্লাইসিন বা টাউরিন একটা অ্যামিনো অ্যাসিড এবং একটা ইলেকট্রোলাইট সোডিয়াম বা পটাশিয়াম যুক্ত হয়, তখন আমরা বলি সোডিয়াম টাউরোকলেট, পটাশিয়াম টাউরোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট, পটাশিয়াম গ্লাইকোকলেট, হুইচ আর দ্য বাইল সল্ট রাদার দেন বাইল অ্যাসিড। দুইটা বাইল পিগমেন্ট আমাদের বডিতে আছে, একটার নাম বিলিরুবিন এবং একটার নাম বিলিভার্ডিন। তাহলে তৈরি করছে কে? উত্তর হচ্ছে হেপাটোসাইট। কোথা থেকে আসে? লিভার থেকে। লিভারে এই হেপাটোসাইট বাইলটা তৈরি করছে। তাহলে রাইট এবং লেফট হেপাটিক ডাক্টের মাধ্যমে সে আসে কমন হেপাটিক ডাক্টে, সেখান থেকে সে চলে যায় সিস্টিক ডাক্টের মাধ্যমে গল ব্লাডারে। এই গল ব্লাডারে বাইলটা কি হয়? ঘন হয়, তাই তো? বাইলটা কি হয়? ঘন হয়। এই গল ব্লাডারে বাইলটা কি হয়? উত্তর হচ্ছে ঘন হয়। তাহলে লিভার বাইল, লিভার যেটা তৈরি করছে এবং গল ব্লাডার বাইল, তাদের মধ্যে একটা পার্থক্য থাকবে, অতি অবশ্যই থাকবে, থাকতেই হবে, কারণ ওখানে গিয়ে হচ্ছে। তাহলে ঘন হচ্ছে মানে কি? হোয়াট ডাজ ইট মিন? তার মানে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে। মাথায় ঢুকান, কি বললাম? তার মানে ওয়াটারটা অ্যাবজর্পশন হচ্ছে। সুতরাং এটা যদি গল ব্লাডারের ওয়াল ওয়াল হয়, এটা যদি লিভার হয়, তাহলে এই রাইট এবং হেপাটিক, লেফট হেপাটিক ডাক্টের পর কমন হেপাটিক ডাক্ট এ গল ব্লাডারে আসলো। বাইলটা আসার পর ওর মধ্যে কিছু পরিবর্তন সাধিত হয়। 1 নম্বর পরিবর্তন, ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়, ওয়াটারটা ব্লাডে চলে যায়। এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, নাম্বার 1। তার মানে গল ব্লাডার ওয়ালে বাইলের এই জায়গাতে ওয়াটারের পরিমাণ কমে যায়, স্বাভাবিক, না হলে তো সে ঘন হওয়ার কোনো কথাই না, কথাই না। তাহলে আপনি বুঝতে পারছেন, যেহেতু গল ব্লাডার বাইলে ওয়াটারের পরিমাণ কমে যায়, লুক এট দা পিকচার। গল ব্লাডার ওয়ালে যেহেতু ওয়াটারের পরিমাণ কমে যায়, লিভার বাইলে থেকে 97.5, গল ব্লাডার বাইলে থেকে 92। যেহেতু গল ব্লাডার বাইলে ওয়াটারের পরিমাণ কমে যায়, স্বাভাবিকভাবেই বাকি যত সলিউট, বাকি যত কঠিন পদার্থ আছে তাদের পরিমাণ বেড়ে যাবে। পরিমাণ বাড়বে না, তাদের ঘনত্ব বেড়ে যাবে। তাহলে তারা কে কে? বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন। ওকে, কি হবে? তারা প্রত্যেকটার পরিমাণ বেড়ে যাবে, স্বাভাবিক, বাড়তেই হবে, না হলে তো আর ঘন বলি না আমরা, গল ব্লাডার ওয়াল তো পূর্ণ ঘন হয়। তাহলে এই দেখেন এরা বেড়ে গেল। আচ্ছা, এখন আসেন ইলেকট্রোলাইটের কি পরিবর্তন হয়। ইলেকট্রোলাইটের যে পরিবর্তনটা হয়, সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার, বায়োকার্বনেট। সোডিয়াম ক্লোরাইড, বায়োকার্বনেট, ওয়াটার। ওয়াটার অলরেডি বলে ফেলেছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড, বায়োকার্বনেট অ্যাবজর্পশন হয়ে যায়। যেহেতু অ্যাবজর্পশন হয়ে যায়, সুতরাং গল ব্লাডার বাইলে এদের পরিমাণ কমে যায়। এই কারণে দেখেন গল ব্লাডার বাইলে 145, গল ব্লাডার 130, ক্লোরাইড 100, গল ব্লাডার বাইলে মাত্র 25, বায়োকার্বনেট 28, এখানে মাত্র 10। কিন্তু দুইটা জিনিসের অ্যাক্টিভ সিক্রেশন হয়। নাম্বার 1 প্রোটন, নাম্বার 2 ক্যালসিয়াম। নাম্বার 1 প্রোটন, নাম্বার 2 ক্যালসিয়াম। তাহলে প্রোটন এবং ক্যালসিয়ামের অ্যাক্টিভ সিক্রেশন থাকে। তাহলে
গল ব্লাডার এপিথেলিয়ামে প্রোটন এবং ক্যালসিয়ামের অ্যাক্টিভ সিক্রেশন হয়, এই কারণে গল ব্লাডার বাইলে প্রোটন এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। ওকে, তাহলে টেক হোম মেসেজ কি? প্রথম প্রশ্ন, ভাইয়া এগুলা কি আমার কনসেন্ট্রেশন করা লাগবে? লাগবে না, আপনি খালি পড়বেন গল ব্লাডার বাইল ঘন। যেহেতু ঘন, গল ব্লাডার বাইলে পানি কম, সলিউট সব বেশি, বাইল সল, বাইল অ্যাসিড, বিলিরুবিন, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন বেশি। নাম্বার 1। নাম্বার 2, গল ব্লাডার বাইলে সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট অ্যাবজর্পশন হয়, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের সিক্রেশন হয়। শেষ, এতটুকু মনে রাখতে পারলেই আপনার জন্য এনাফ। এগুলো খুব ছোট ছোট কিছু স্টেপ আসে, যে নিচের কোনটা কোলাগগ হিসেবে কাজ করে, মানে নিচের কোনটা গল ব্লাডারের কন্ট্রাকশন বাড়ায়, কোলাগগ মানে কোলেসিস্টোকাইনিন এবং অ্যাসিটাইলকোলিন কোলাগগ হিসেবে কাজ করে। নিচের কোনটা কোলেরেটিক হিসেবে কাজ করে, কোলেরেটিক মানে নিচের কোনটা বাইল অ্যাসিডের প্রোডাকশন বাড়ায়। উত্তর হচ্ছে বাইল অ্যাসিড এবং আরেকটা হচ্ছে ফ্যাট, এই দুইটা কোলেরেটিক হিসেবে কাজ করে। এগুলো মানে ছোট ছোট সিঙ্গেল পেজ যদি আসে, এর জন্য আমি দিয়ে দিয়েছি, অনেক বেশি ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নাই। ফর্মেশন অফ গলস্টোনটা একটু দেখে নিবেন। লিভারের ফাংশন, এটা হচ্ছে আসলে বায়োকেমিস্ট্রির পড়া। এখানে দেওয়ার কারণ আপনি যখন ফিজিওলজির কোনো কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন, দেখবেন এটা এই জায়গাতেই দেওয়ার চেষ্টা করেছে। লিভার কিছু কিছু জিনিস প্রোডাকশন করে, সিনথেসিস করে, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে টোটাল প্রোটিন এবং অ্যালবুমিন। এর মধ্যে সবচেয়ে বেশি অ্যালবুমিন আসে লিভার থেকে, আমরা এটা ব্লাড ক্লাসে শিখবো। এছাড়াও ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো আসে, এই কারণে আমরা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো আসছে কিনা সেটা বোঝার জন্য একটা প্রথম মেন টাইম করি। টোটাল প্রোটিনের কি অবস্থা এটা জানার জন্য আমরা একটা সেরাম টোটাল প্রোটিন করি। ঠিক আছে, আচ্ছা। এক্সক্রিশন করে বিলিরুবিন, এই কারণে এক্সক্রিশনারি ফাংশন দেখার জন্য আমরা সেরাম বিলিরুবিন লেভেলটা করি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরেজ। লিভার মোট 7টা জিনিসকে স্টোরেজ করে, আমার সাথে এখানেই মুখস্থ করে যাবেন, আর পড়ার দরকার নেই। 7টা স্টোরেজের মধ্যে 2টা হচ্ছে মেটাল, নাম্বার 1 আয়রন, নাম্বার 2 কপার। তো চিন্তা করেন, এই দুইটা যদি স্টোরেজ বেশি হয়ে যায়, আয়রনের স্টোরেজ বেশি হলে সেটার নাম হিমোক্রোমাটোসিস, কপারের স্টোরেজ বেশি হলে সেটার নাম উইলসন ডিজিজ। তাহলে এই দুটো আমাকে পড়ে ফেলতে হবে। 1 2, এ ডি কে, 3টা ফ্যাট সলিউবল ভিটামিন কে সে স্টোরেজ করে, তাহলে ই নাই, শুধু ই নাই, এ ডি কে 5টা গেল। আর 2টা ভিটামিনের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, একটা হচ্ছে ফলেট মানে B9 এবং B12। পড়া শেষ। তাহলে স্টোরেজটা অনেক 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 অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, লিভার নিচের কোনটা কোনটাকে স্টোরেজ করে। তাহলে লিভার স্টোরেজ করে আয়রন, কপার, এ ডি কে, ফলেট, B12। মাথায় ঢুকান, মাথায় একদম গেঁথে ফেলেন, এই 7টা জিনিস ছাড়া বাকি সবকিছু আসলে ফলস দিবে। লিভার কোনটা কোনটাকে স্টোরেজ করে, আয়রন, কপার, এ ডি কে, ফলেট, B12। লিভারের সিনথেসিস দেখার জন্য আমরা প্রোটিন দেখবো, প্রোটিনের মধ্যে সবচেয়ে কেন করবো সেটা আমরা ব্লাড ক্লাসে পড়াবো। আর কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো লিভার থেকে আসে, এগুলো কি আসছে নাকি আসছে না, এই কারণে আমরা 2 7 9 10 দেখার জন্য আমরা একটা প্রথম মিন টাইম করে দেখি। এক্সক্রিটরি ফাংশন বিলিরুবিন করি, মেটাবলিক ফাংশনের জন্য গ্যালাক্টোজ টলারেন্স লেভেল করি। আমাদের লাস্ট সিক্রেশন, এইটার পরে একটা 2 সেকেন্ডের বিরতি পাবেন, সেটা হচ্ছে ইনটেক আউটপুট চার্ট বিরতি। আচ্ছা, ব্রাশ বর্ডার স্মল ইন্টেস্টাইন থেকে কি কি আসে অলরেডি আমরা পড়ে ফেলেছি। এন্টেরোকাইনেজ, যেটার অপর নাম এন্টেরোপেপটাইডেজ, যেটা ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ ট্রিপসিনোজেনে কনভার্সন করে। এই অ্যাক্টিভ ট্রিপসিনোজেন পরবর্তীতে বাকি সকল এনজাইমকে অ্যাক্টিভ করে। নাম্বার 1। নাম্বার 2, বাকিগুলো আমরা সামনে আস্তে আস্তে পড়বো। এখানে প্রোটিন পরিপাককারী কিছু ছোট ছোট এনজাইম আছে, অ্যামাইলোপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ, এন্ডোপেপটাইডেজ এবং ডাইপেপটাইডেজ। কার্বোহাইড্রেট পরিপাককারী কিছু এনজাইম আছে, ম্যালটেজ, ল্যাকটেজ এবং সুক্রেজ, আইসোমাইলটেজ 4টা। আর নিউক্লিয়েজ এন্ড রিলেটেড এনজাইম আছে। ভয় পাওয়ার কিছু নেই, এইটা আমরা পড়বো কার্বোহাইড্রেট যখন আমরা অ্যাবজর্পশন করবো তখন, এটা আমরা পড়বো যখন আমরা প্রোটিনের অ্যাবজর্পশন করবো তখন, মানে স্মল ইন্টেস্টাইনের অংশটুকু আমরা ওই সময়ের জন্য জমা রাখলাম। তাহলে ক্লাসে এখন 2 মিনিটের বিরতি, এরপর আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশন শুরু করবো। অনুগ্রহ করে 2 মিনিটের বেশিক্ষণ সময় নেবেন না, এর বেশি সময় আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। 9:30 বাজে আমার ক্লাসটা শেষ করতে আমি চাই। অতিরিক্ত আলোচনা করে পাস করার কিছু নেই, এটা ফার্স্ট ইয়ারের পড়াশোনা না, এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট পড়াশোনা। এটা পড়বেন, এটা পড়বেন, এটা আসবে, ওটা আসবে, কোশ্চেন সলভ করবেন, একটা কনসেপ্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন, বাকিটা মহান আল্লাহ ভরসা। লাইফটা আমি কাটছি না, ঠিক 2 মিনিট, ঠিক 2 মিনিট পরেই ক্লাসটা আবার রিউইন্ড হবে, এখান থেকে আমরা শুরু করব ডাইজেশন এবং অ্যাবজর্পশন।
স্বাগতম সবাইকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। একজন কমেন্ট করেছেন যে ফ্রাইডেতে আপনি 7টা ক্লাসের পিডিএফ দিতে চেয়েছিলেন, প্লিজ আমাদের দিলে পড়তে সুবিধা হতো। আমি অলরেডি 7টা পিডিএফ গ্রুপে আপলোড করে দিয়েছি শুক্রবার সকাল 10টা বা 11টার দিকেই। আপনারা অনুগ্রহ করে ফাইল সেকশনে দেখতে পাবেন। গ্রুপে ঢুকে ফাইলস নামের একটা অপশন আছে, সেই ফাইলসে ক্লিক করে আপনারা 9টা পিডিএফ একসাথে পেয়ে যাবেন। অলরেডি আপলোডেড। তাহলে ডাইজেশন এবং অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জীবনে অনেকবার পড়েছেন।
পাকস্থলীতে এই হয় ওই হয় ওই হয়, আমি আর মানে একদমই ডিটেলস পড়াতে আগ্রহী না। কারণ এখান থেকে প্রশ্ন একেবারে লিমিটেড আসে, আসলে বলতে গেলে আসেই না, এতক্ষণ যা পড়েছি এগুলোই পরীক্ষায় আসে। সুতরাং প্রত্যেকটা 2 থেকে 3 মিনিট করে খালি বলবো আপনি খেলেন কি খেলেন, ইক্ষু খেলেন, দুধ খেলেন, ভাত খেলেন, গম খেলেন, আলু খেলেন, সাথে সাথে মুখের মধ্যে কি আছে, স্যালাইভা, স্যালাইভাতে আছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। এইটা আপনার যে স্টার্চ আপনি খেয়েছিলেন সেটাকে কনভার্ট করবে ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনে। এই ম্যালটোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিন হচ্ছে 3 to 9 গ্লুকোজ পলিমার, এই জন্য ওকে আলাদা করে লিখে না। তারপরে এই ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন চলে যাবে স্টোমাকে। স্টোমাকে তেমন কিছুই হবে না, খালি খুব অল্প অল্প কিছু সুক্রোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে, এটা না জানলেও কোনো অসুবিধা নেই। তারপরে সে চলে যাবে ডিউডেনামে। ডিউডেনামে এই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ বাকি যে স্টার্চ গুলো আছে, বাকি যে 50 to 80% স্টার্চ রয়ে গেছে, তাদেরকে ভেঙে ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনে পরিণত করবে। এই ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজ হচ্ছে 3 to 9 গ্লুকোজ পলিমার, ম্যালটোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিন। তাহলে এই ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিন ইয়াতে চলে যাবে, ডিউডেনাম থেকে চলে যাবে জেজুনাম এবং আইলিয়ামে, এবং গিয়ে সে খপ্পরে পড়বে, এই স্মল ইন্টেস্টাইনের খপ্পরে পড়বে। স্মল ইন্টেস্টাইনে কে কে আছে দেখেন, তাহলে ম্যালটেজ আছে। এরা কি করবে, এরা হচ্ছে ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজকে গ্লুকোজে কনভার্সন করবে। দুধে আছে ল্যাকটোজ, উপর পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, একেবারে স্মল ইন্টেস্টাইনে গিয়ে সে গ্লুকোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্সন করবে, ল্যাকটোজকে। আর কে আছে, সুক্রোজকে, সুক্রেজ কি করবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্সন করবে। আলফা লিমিট ডেক্সট্রিন এবং ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজ তিনটাকেই আইসোম্যালটেজ কিসে কনভার্সন করবে, গ্লুকোজে কনভার্সন করবে স্মল ইন্টেস্টাইনে, দ্যাট ইজ মেইনলি জেজুনাম এবং আইলিয়াম, কারণ ডিউডেনামে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ গুলো চলে আসে। তাহলে যা পড়েছি ঠিক তাই, ম্যালটেজ এবং আলফা লিমিট ডেক্সট্রিনেজ গ্লুকোজে কনভার্সন করবে, ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্সন করবে, দেখেন সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্সন করবে। তাহলে এই কেইনের যে সুক্রোজ সেটা স্মল ইন্টেস্টাইন ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। দুধের যে ল্যাকটোজ সেটাকে ল্যাকটেস স্মল ইন্টেস্টাইন ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না, বাকিগুলো হুদয়, মানে উপরের গুলো শুধু স্টার্চ, স্টার্চ জাতীয় খাবারকে আসলে পরিবর্তন করে, আর বাকিগুলোকে আসলে সে পরিবর্তন করে না। শেষ হয়ে গেল কার্বোহাইড্রেটের ডাইজেশন, অ্যাবজর্পশন হওয়ার সময়। তাহলে আপনাদের হাতে কি কি আছে, নিজে প্রশ্ন করেন। আপনাদের হাতে আছে গ্লুকোজ, সুক্রোজ থেকে এসেছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ল্যাকটোজ থেকে এসেছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তাহলে আপনার হাতে 3টা মনোস্যাকারাইড আছে, একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ এবং একটা গ্যালাক্টোজ। একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ এবং একটা হচ্ছে গ্যালাক্টোজ। তাহলে দেখেন ব্রাউন কালারটা ফ্রুক্টোজ, বেগুনি কালারটা গ্লুকোজ, সবুজ কালারটা হচ্ছে গ্যালাক্টোজ। ঠিক আছে, তাহলে লুমেন থেকে যখন সে সেলে যায়, এই সুক্রোজটা, এই দেখেন সুক্রোজটা লুমেন থেকে সেলে যাওয়ার সময় গ্লুট 5 কে ব্যবহার করে, 1 নম্বর। 2 নম্বর, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, জিজি, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ মানে জিজি, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ গ্লুট 1 কে ব্যবহার করে, SGLT1 কে ব্যবহার করে, SGLT1 কে ব্যবহার করে, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 কে ব্যবহার করে। তাহলে কি, আরেকবার বলি, জিজি মানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই লুমেন থেকে সেলে যাওয়ার সময় SGLT1 কে ব্যবহার করে। অন্যদিকে ফ্রুক্টোজ লুমেন থেকে সেলে যাওয়ার সময় গ্লুট 5 কে ব্যবহার করে। ওকে, আর এন্টেরোসাইট থেকে ব্লাডে যাওয়ার সময় তিনটার জন্যই গ্লুট 2 প্রযোজ্য, গ্লুট 2 প্রযোজ্য, অল থ্রি, ফ্রম এন্টেরোসাইট টু ব্লাড। তাহলে ছবি দেখে দেখে পড়বেন, তাহলে ভুল করবেন না। সুক্রোজের জন্য গ্লুট 5, গ্লুকোজ এবং গ্যালাক্টোজের জন্য SGLT1, এন্টেরোসাইট থেকে ব্লাডে যাওয়ার জন্য গ্লুট 2। তাহলে এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, গত ক্লাসে পরশুদিন আমরা পড়েছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে গ্লুকোজের অ্যাবজর্পশন হয়। আপনাদেরকে বলতে হবে গ্লুকোজের অ্যাবজর্পশনে ফ্রম সেল টু টিউবুলার এপিথেলিয়াম কোন ট্রান্সপোর্ট, ফ্রম টিউবুলার এপিথেলিয়াম টু ব্লাড কোন ট্রান্সপোর্ট।
চলে আসেন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ প্রোটিন। তাহলে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ প্রোটিন, প্রথমে আপনি মুখে খেলেন, মুখে প্রোটিনের কোন রকমের পরিবর্তনই হয় না। এরপরে এটা চলে গেল হচ্ছে স্টোমাকে। স্টোমাকে স্টোমাকেও আহামরি কিছু হয় না, অল্প পরিমাণকে পেপসিন আছে, সে আসলে প্রোটিন গুলোকে ভেঙে প্রোটিয়াস, পেপটোন এবং পলিপেপটাইডে কনভার্সন করে। এরপরে চলে গেল সে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে 3 রকমের ঘটনা ঘটে। তাহলে প্রথমেই যে মাত্র প্রোটিন এবং প্রোটিন পরিপাককারী খাবার চলে যায়, সাথে সাথেই আমরা আগেই বলেছি যে আমাদের যে ডিউডেনাম এবং জেজুনামের সেল, সেখান থেকে রিলিজ হয় কোলেসিস্টোকাইনিন, সিসিকে। কে রিলিজ হয়? কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিন চলে যায় প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেলকে স্টিমুলেট করে। প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেলের কাছ থেকে চলে আসে এনজাইম রিচ সিক্রেশন। এনজাইমের মধ্যে একটা অন্যতম হচ্ছে ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন অ্যাক্টিভেট করে ব্রাশ বর্ডারের এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেস ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্সন করে। ট্রিপসিন অন্যান্য সকল এনজাইমকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, অ্যাক্টিভেট করে। এবং এই ট্রিপসিন কি করে? অন্যান্য এনজাইমকে অ্যাক্টিভেট করে এবং প্রোটিনকে ভেঙে পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড এবং অলিগোপেপটাইডে কনভার্সন করে। শেষ, অলরেডি পড়া শেষ। পড়া শেষ, খালি রিভিশন দিচ্ছেন, মাথায় ঢুকান। পড়া শেষ, খালি রিভিশন দিচ্ছেন। তাহলে যে এনজাইম গুলো আমরা এতক্ষণ পড়েছিলাম সেটা হচ্ছে কাইমোট্রিপসিন, ট্রিপসিন, প্রো এলাস্টেস, প্রো কার্বক্সিপেপটাইডেস, যেগুলো অ্যাক্টিভেট হওয়ার পরে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সিপেপটাইডেস এবং ইলাস্টেসে কনভার্সন হওয়ার পরে এরা প্রোটিনকে ভেঙে পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড এবং অলিগোপেপটাইডে কনভার্সন করে, ঠিক আছে। এরপর এরা সরাসরি লুমেন থেকে ঢুকে যায় সেলের ভিতরে। তাহলে এই যে লুমেন থেকে যে সেলের ভিতরে ঢুকবে, এই যে মেমব্রেনটা সে ক্রস করবে, এই মেমব্রেনে কিছু এনজাইম থাকে। এই মেমব্রেনে কিছু এনজাইম থাকে। তাহলে কোন সে এনজাইম? এই মেমব্রেনে কোন কোন এনজাইম থাকে? এই অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, এন্ডোপেপটাইডেস এবং ডাইপেপটাইডেস। অ্যামাইনো পেপটাইডেস অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো মূলককে ভেঙে ফেলে। কার্বক্সিপেপটাইডেস কার্বক্সিল মূলককে ভেঙে ফেলে। এন্ডোপেপটাইডেস মিড পোর্শন অফ দ্য পেপটাইডকে ক্লিভিং করে। ডাইপেপটাইড দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে ক্লিভিং করে। তাহলে অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, এন্ডোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, চারটা। এই চারটা কি করলো? প্রোটিন গুলোকে আরো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে পরিণত করলো এবং পরিণত করে তৈরি করলো অ্যামিনো অ্যাসিড, পরিণত করলো পেপটাইডে, ঠিক আছে, পেপটাইডে। এরপরে এর ভিতরে মানে হচ্ছে যে আপনার এন্টেরোসাইটের যে সাইটোসল, সেখানে কিছু ইন্ট্রাসেলুলার পেপটাইডেস থাকে। সেই ইন্ট্রাসেলুলার পেপটাইডেস সেগুলোকে একদম লাস্ট ফিনিশিং দিয়ে অ্যামিনো অ্যাসিডে কনভার্সন করে। অ্যামিনো অ্যাসিড গুলো পোর্টাল সার্কুলেশনে চলে যায় এবং সেখান থেকে এরা অ্যাবজর্পশন হয়ে আমাদের বডির প্রোটিন যে সকল কাজ করে সে কাজে লেগে যায়। তাহলে এই যে দুটো জায়গায় মানে লুমেন, প্যানক্রিয়াটিক এনজাইম, এবং ব্রাশ বর্ডার মানে সেলের বর্ডারে কোন এনজাইমটা কোথায় থাকে সেইটা অলরেডি আপনি পড়েছেন, কিন্তু একটু একই সাথে যেন পড়ে মনে রাখতে পারেন সেজন্য আমি লিখে এনেছি। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইরাস্টেজ এবং কার্বক্সিপেপটাইডেস থাকে লুমেনে। অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, ডাইপেপটাইডেস এবং এন্ডোপেপটাইডেস থাকে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। অ্যাবজর্পশন অফ প্রোটিন জাস্ট একবার রিডিং করবেন, অনেক বেশি ইম্পর্টেন্ট না। ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ লিপিড হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ছবিটা নেওয়া হয়েছে ডেভিডসন থেকে। যদি ডাইজেশন অ্যাবজর্পশন থেকে কোনো প্রশ্ন আসে, দ্যাট উইল ডেফিনেটলি ইট উইল বি ফ্রম ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ লিপিড। তাহলে আগের মতোই মুখে লিপিডের কোনো পরিপাক হয় না। স্টোমাকে আহামরি কোনো রোল নেই, তবে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা যে প্রথমেই পড়েছিলাম গ্যাস্ট্রিক লাইপেজ, এই গ্যাস্ট্রিক লাইপেজ গুলো অল্প পরিমাণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের মূল কাজটাই হচ্ছে ইন্টেস্টাইনে। তাহলে যেই মাত্র ফ্যাট এবং ফ্যাট জাতীয় খাবার এসে পৌঁছালো, আগে আমরা বলেছি ডিউডেনাম থেকে রিলিজ হবে কোলেসিস্টোকাইনিন। দুটো জায়গায় যাবে, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেলে গিয়ে সে এনজাইম রিলিজ করবে,
2 নম্বর সে কোলেসিস্টোকাইনিন, সে গলব্লাডারের মোশন বাড়াবে, গলব্লাডারকে কন্ট্রাকশন করবে। গলব্লাডার থেকে বের হয়ে আসবে বাইল, প্যানক্রিয়াস থেকে বের হয়ে আসবে প্যানক্রিয়াটিক এনজাইম। ঠিক আছে, তাহলে বের হয়ে আসলো বাইল এবং এনজাইম। এনজাইম গুলো ভিতরে অবস্থান করে আর বাইল গুলো চারদিকে, দেখুন চারদিকে অবস্থান করে। তারা এখন কোথায় আছে? তারা সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে আছে। সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে ফ্যাট কে নিয়ে আছে, ফ্যাট ডাইজেস্টিভ এনজাইম গুলো, চারদিকে ছোট 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 গুলো হচ্ছে বাইল অ্যাসিড এবং সল্ট, এবং তারা একটা সিলিন্ড্রিক্যাল শেপ জিনিস ফর্মেশন করেছে। এই সিলিন্ড্রিক্যাল শেপ জিনিসটার নাম হচ্ছে মাইসেলি। এখানে কি থাকে? এখানে 20 থেকে 40টা মলিকিউল অফ বাইল সল্ট থাকে। এবং মাথায় রাখতে হবে এটার দুইটা সারফেস, একটা বাহিরের দিকে মুখ করা, একটা ভিতরের দিকে। যেটা বাহিরের দিকে ফেসিং আউটসাইড সেটা হচ্ছে হাইড্রোফিলিক, সে একটা মুখোশ পরেছে, দেখে মনে হয় সে পানিতে দ্রবীভূত হয়ে যায়। এবং ভিতরের যেটা সেটা ফ্যাট, ফ্যাট তেলে জলে কখনোই একসাথে মিশে না, সুতরাং ফ্যাট সবসময় হচ্ছে হাইড্রোফোবিক। দিস ইজ অলওয়েজ হাইড্রোফোবিক এন্ড দিস ইজ হাইড্রোফিলিক। ওকে, এগুলো হচ্ছে 3 থেকে 6 মিলিমিটার। এই শর্ট নোটটা আপনারা যে কোনো একটা গাইড বই থেকে পড়ে নিতে পারেন। এটা হচ্ছে আগেই বলেছি, সেন্ট্রাল পার্ট হচ্ছে ফ্যাট সলিউবল এবং আউটার পার্ট হচ্ছে ওয়াটার সলিউবল। এ মাইসেলি ইজ ডিসলভড ইন ওয়াটারি ইন্টেস্টিনাল ফ্লুইড। এটার ভিতরে কি থাকে? এই যে ভিতরে কি থাকে হলে জানতে হবে আমাদের যে প্রোটিন পরিপাককারী প্যানক্রিয়াটিক লাইপেজ, তার কাজ কি? তার কাজ ফ্যাটের যে ট্রাইগ্লিসারাইড তাকে ভেঙে মনোঅ্যাসাইল গ্লিসারল বা মনোগ্লিসারাইড এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্সন করা। সুতরাং মাইসেলির ভিতরে থাকবে সবসময় মনোঅ্যাসাইল গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, এবং তার সাথে এই প্যানক্রিয়াটিক লাইপেজ আরো কিছু ফ্যাটি সাবস্টেন্স থাকে যাদেরকে ডাইজেশন করতে পারে না, কিন্তু সে এদেরকে সাথে সাথে নিয়ে চলে। সেগুলো কি? সি, ভি, পি। সি দিয়ে কোলেস্টেরল, ভি দিয়ে ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, পি দিয়ে ফসফোলিপিড। ট্রিপল মানে ট্রাইগ্লিসারাইড, এটা হচ্ছে মনোগ্লিসারাইড, আর এটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড। তাহলে 6টা জিনিস থাকে মাইসেলির ভিতরে, 6টা জিনিস থাকে। এবং এই মাইসেলিটা ফর্মেশন করে সে ডিউডেনাম থেকে জেজানাম, এবং জেজুনাম থেকে সে চলে আসে আইলিয়ামে। আপনারা সবাই জানেন টার্মিনাল আইলিয়ামে মেইনলি ফ্যাটের অ্যাবজর্পশন হয়। তাহলে এই ফ্যাট জাতীয় প্রোডাক্ট অ্যাবজর্পশন হবে, যেহেতু বাইরের দিক হাইলি হাইড্রোফিলিক, সুতরাং সে বাইরের দিকটা অ্যাবজর্পশন হয়ে যাওয়ার চেষ্টা করে, রিঅ্যাবজর্পশন হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভেতরের দিকটা তো হাইড্রোফোবিক, তাহলে ভেতরের দিকটা অ্যাবজর্পশন হতে কম পায়। কথা বুঝতে পারছেন? তাহলে বাইল অ্যাসিডটা রিঅ্যাবজর্পশন হয় এবং রিজর্ভ হয়ে সে কোথায় চলে যায়? টার্মিনাল আইলিয়ামে চলে যায়, এবং সেটা চলে যায় লিভারে। লিভারে গিয়ে সে 95 to 98% এন্টারোহেপাটিক সার্কুলেশনে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে একটা ছোট্ট কাজ করে দিয়ে যায়, যে ফ্যাট জাতীয় সাবস্টেন্স গুলো অ্যাবজর্পশন হওয়ার কথা না, কারণ তারা হাইলি হাইড্রোফোবিক, দে আর নট হাইড্রোফিলিক, তাদেরকে তারা এই এন্টেরোসাইটের সেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে যায় একটা মুখোশ পরে। মুখোশটা থাকে এমন যে আমি হাইড্রোফিলিক, কিন্তু আসলে সে ভিতরের জিনিসটা হাইড্রোফোবিক, সে ভিতরের জিনিসটা চুক্তি করে টার্মিনাল লাইন দিয়ে রিজর্পশন হয়ে লিভারে চলে যায়। তাহলে এটা হচ্ছে একটা মুখোশ। এই যে ভিতরে সে ঢুকলো, ঢুকার সাথে সাথে এই মনোঅ্যাসাইল গ্লিসারলের রিএস্টারিফিকেশন। হোয়াট ডাজ ইট মিন? মনোঅ্যাসাইল গ্লিসারল পুনরায় ফ্রি ফ্যাটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ট্রাই অ্যাসাইল গ্লিসারল লে কনভার্সন হয়। সাথে আছে কোলেস্টেরল, সাথে আছে ফ্যাট সলিউবল ভিটামিন, সাথে আছে ফসফোলিপিড। এখন এদেরকে এই যে টার্মিনাল অ্যালিয়ামের সেল, এই সেলের যে এন্টেরোসাইটের যে হচ্ছে অপোজিট টু লুমিনাল মেমব্রেন, মানে ব্লাডের দিকে যে মেমব্রেনটা, সেটাকে এদের ক্রস করতে হবে। সেটাকে ক্রস করার জন্য তারা আরেকবার তাদের রূপ পরিবর্তন করে। রূপ পরিবর্তন করাটা হলো তাদের গায়ে কিছু অ্যাপোলাইপোপ্রোটিন অ্যাটাচড হয়। অ্যাপোলাইপোপ্রোটিন অ্যাটাচড হয়, এদের নাম কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রন আর দ্য লাইপোপ্রোটিন রেসপন্সিবল ফর ট্রান্সপোর্ট অফ অল ডায়েটারি লিপিডস টু দ্য সার্কুলেশন। এদের ডায়ামিটার হচ্ছে 92,000 ন্যানোমিটার। এটা ইন্টেস্টাইন, স্পেসিফিক্যালি টার্মিনাল আইলিয়ামে ফর্মেশন হয়। এটাতে কি কি থাকে দেখতেই পাচ্ছেন, প্রোটিন থাকে, লিপিডের মধ্যে ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন এটার কোনো সুবিধা আছে? আছে। সুবিধা কি? সাধারণত যে সকল কার্বনের
12 কার্বনের বেশি যাদের ফ্যাটি অ্যাসিড, আবার বলি, যে সকল 12 কার্বনের বেশি ফ্যাটি অ্যাসিড তারা সরাসরি এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে না। 12 কার্বনের বেশি ফ্যাটি অ্যাসিড এই মেমব্রেনটাকে কোনোভাবেই ক্রস করতে পারে না। 12 কার্বনের বেশি ফ্যাটি অ্যাসিড কোনোভাবেই এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে না। তাদের ক্রস করার জন্য একটা মুখোশ পড়তে হয়, সেটার নামই কাইলোমাইক্রন। যাদের 12 মাইক্রনের কম তারা সরাসরি অ্যাবজর্পশন হয়ে লিম্ফেটিক দিয়ে চলে যায়, কিন্তু 12 কার্বনের বেশি যারা, তারা ভিতরে রিএস্টারিফিকেশন হয়। রিএস্টারিফিকেশন হওয়ার পর অ্যাপোলাইপোপ্রোটিন, কোলেস্টেরল এবং ফসফোলিপিড দিয়ে কভার্ড হয়, কাইলোমাইক্রন ফরমেশন করে, দেন তারা লিম্ফেটিক দিয়ে অ্যাবজর্পশনে গিয়ে সেন্ট্রাল ল্যাকটিয়াল অফ ভিলাই, লিম্ফেটিক, থোরাসিক ডাক্ট হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তাহলে কাইলোমাইক্রন ইজ ফর্মড ইন দ্য ব্লাড অর ইন্টেস্টাইন। উত্তর হচ্ছে ইন্টেস্টাইন। এটা কাদের জন্য তৈরি হয়? যাদের কার্বন 12 কার্বনের বেশি, যাদের কার্বন 12 কার্বনের বেশি, মনে রাখতে হবে যাদের কার্বন 12 কার্বনের বেশি। তাহলে আমরা শিখলাম টার্মিনাল আইলিয়ামে ফ্যাটের রিঅ্যাবজর্পশন হয়, ফ্যাটের অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হয়। এখন আমরা শিখবো ভিটামিনের অ্যাবজর্পশন কোথায় হয়। প্রথম লাইনটা মনে রাখলেই আপনাদের পড়া শেষ। মোস্ট ওয়াটার সলিউবল ভিটামিনস আর অ্যাবজর্বড ইন দ্য আপার স্মল ইন্টেস্টাইন, বাট ভিটামিন B12 ইজ অ্যাবজর্বড ইন দ্য টার্মিনাল আইলিয়াম। শেষ, এক লাইনের পড়া শেষ। Fat soluble vitamin are poorly absorbed in the absence of bile and pancreatic juice because their absorption depends almost entirely on micellar solubilization. So তাদের সাইট হচ্ছে আইলিয়াম, আইলিয়াম, আইলিয়াম। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন সবগুলা ডিউটেনামে, বাকিগুলো আইলিয়ামে। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে আইলিয়ামে। তাহলে আইলিয়ামে কি কি হয়? ADE-K B12, ADE-K B12, ADE-K B12। যারা সার্জারি এবং অন্যান্য ফ্যাকাল্টি আছে তাদের একটা কোশ্চেন খুব কমন আসে, কোন পেশেন্টের যদি আমরা আইলিয়াল রিসেকশন করে ফেলি, কার্সিনোমা কোলন অথবা ক্রনস ডিজিজের পেশেন্টদেরও মাঝে মাঝে করা লাগে, যদি আমরা আইলিয়াল রিসেকশন করে ফেলি তাহলে তার কি কি ম্যালঅ্যাবজর্পশন হবে? তাহলে উত্তরটা খুব সোজা, এখানে ভিটামিন B12 এর ম্যালঅ্যাবজর্পশন হয়। সো পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ megaloblastic anemia as well as optic atrophy as well as dementia, subacute combined degeneration, spinal cord, ভিটামিন B12 এর ম্যালঅ্যাবজর্পশন হবে, ঠিক না? আর কার ম্যালঅ্যাবজর্পশন হবে? এখানে বাইলের ম্যালঅ্যাবজর্পশন হবে। কেন? কারণ বাইল টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্পশন হয়। তাহলে যখন বাইল অ্যাবজর্পশন কম হবে, ইন্টারহেপাটিক সার্কুলেশন কমে যাবে, বাইল অ্যাসিডের পুল কমে যাবে, ফলে পেশেন্টের লিথোজেনিক বাইল ফর্মেশন হয়ে গলস্টোন ফর্মেশন হবে। নাম্বার 1, যেহেতু বাইলের পরিমাণ কমে যাবে, বাইল গলব্লাডার থেকে আসতে পারবে না, ফলে ফ্যাট কে নিয়ে এসে যে মাইসেলি ফর্মেশন করছিল সেটা করতে পারবে না, ফলে ফ্যাটের ম্যাল অ্যাবজর্পশন হবে। এই যে ফ্যাট গুলো রয়ে যাবে, সে যখন যত নিচের দিকে যাবে সে তত যাওয়ার সময় গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনকে ইরিটেশন করবে, and patient will present to you with watery diarrhea। ঠিক আছে, ওয়াটারি ডায়রিয়া। আচ্ছা, তারপরে কি হবে? এই যে বাইলটা যখন যাবে 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 যাবে, সে যত নিচে যাবে নিচে যাবে, সে তত ক্যালসিয়ামের সাথে বাইন্ড করবে। ক্যালসিয়াম মেইনলি গাটের মধ্যে অক্সালেটের সাথে বাইন্ড করে থাকে। তাহলে ক্যালসিয়াম যেহেতু অক্সালেটের সাথে বাইন্ড করে থাকে, এই ক্যালসিয়ামকে গিয়ে বাইল ধরে, বাইল যখন ক্যালসিয়ামকে ধরে ফেলবে তখন ক্যালসিয়াম এবং বাইল একটা ইউনিট ফর্মেশন করবে, মুক্ত হয়ে যাবে অক্সালেট। এই অক্সালেট মুক্ত হইলে সে বেশি বেশি পরিমাণ অ্যাবজর্পশন হবে, বেশি বেশি পরিমাণ অক্সালেট চলে যাবে কিডনিতে এবং গিয়ে সে ফর্মেশন করবে অক্সালেট ক্যালকুলাই। তাহলে 5টা কনসিকুয়েন্স আমাদেরকে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে যেহেতু বাইল অ্যাসিডের পুল কমে যায়, লিথোজেনিক বাইল ফর্মেশন হয়, গলস্টোন ফর্মেশন হবে। 2 নম্বরে এখানে পেশেন্টের বাইলের পরিমাণ কমে যাওয়ার কারণে ফ্যাটের ম্যালঅ্যাবজর্পশন হবে। ফ্যাট যাওয়ার সময় প্রচুর পরিমাণ ইরিটেশন করবে, ফলে পেশেন্টের ডায়রিয়া হবে। সে যাওয়ার সময় সকল ক্যালসিয়ামকে নিজের সাথে বাইন্ড করে নেবে, মুক্ত হয়ে যাবে অক্সালেট, অক্সালেট অ্যাবজর্পশন হবে, অক্সালেট রিঅ্যাবজর্পশন বেশি হবে, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ অক্সালেট ক্যালকুলাই ফর্মেশন। এছাড়াও আরেকটা হবে ভিটামিন B12 এর ম্যাল অ্যাবজর্পশন হবে। সুতরাং আইলিয়াম ক্রস করে দিলে কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন পড়া শেষ। এতক্ষণ যা পড়ালাম এর মধ্যে ইম্পর্টেন্ট গুলো পড়ানোর সময় বলে দেওয়া হয়েছে। এন্টারিক নার্ভাস সিস্টেম কি? আমাদের বডির যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এরা ছাড়াও আমাদের বডিতে দুইটা জিআই ট্র্যাক্টে এক্সেপশনালি দুইটা নার্ভাস সিস্টেম থাকে যারা অটোনমিক, সামহাট অটোনমিক, যারা এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর ফাংশন ছাড়াও নিজেরা কিছু পরিমাণ কাজ করতে পারে। এদের নাম এন্টারিক নার্ভাস সিস্টেম। দুইটা প্লেক্সাস পাওয়া যায়, একটা মাইন্টারিক প্লেক্সাস এবং আরেকটা হচ্ছে সাবমিউকোসাল অথবা মেজনাস প্লেক্সাস।
মাইন্টারিক প্লেক্সাস এবং আরেকটা হচ্ছে সাবমিউকোসাল অথবা মেজনার্স প্লেক্সাস। তাহলে মাইন্টারিক প্লেক্সাস আগে আসেন, কয়টা লেয়ার থাকে? 4টা লেয়ার থাকে। একটা হচ্ছে এপিথেলিয়াম বা মিউকোসা, 2 নম্বরে সাবমিউকোসা, 3 নম্বরে মাস্কুলারিস মিউকোসা, হ্যাঁ মাস্কুলার লেয়ার, এবং 4 নম্বরে হচ্ছে এপিথেলিয়া আপনার পেরিটোনিয়াম, সেরোসা, পেরিটোনিয়াম। তাহলে এই যে মাসল লেয়ার স্টোমাক ছাড়া বাকি সবগুলোতে 2টা লেয়ার, আউটার লঙ্গিটিউডিনাল, ইনার সার্কুলার। আর স্টোমাকে আউটার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার, ইনার অবলিক, 3টা লেয়ার। এই আউটার লঙ্গিটিউডিনাল এবং ইনার সার্কুলার লেয়ারের মাঝখানে তাহলে মাসল ফর মাইন্টারিক, মাস্কুলার মাইন্টারিক। তাহলে আউটার লঙ্গিটিউডিনাল এবং সার্কুলার লেয়ারের মাঝখানে থাকে কি? মাইন্টারিক প্লেক্সাস। এদের মূল কাজ কি? দ্য মেইন ফাংশন ইজ টু কন্ট্রোল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মুভমেন্ট। এরা মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মুভমেন্টকে কন্ট্রোল করে। দ্যাট ইজ নাম্বার 1। সো দ্যাট ইজ দ্য মাইন্টারিক প্লেক্সাস। আর সাবমিউকোসাল লেয়ার, এই লেয়ারে যে প্লেক্সাসটা থাকে সেটার নাম মেইজনার্স প্লেক্সাস। সেটার নাম হচ্ছে মেইজনার্স প্লেক্সাস। এদের ফাংশন কি? ইট কন্ট্রোলস মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশন এন্ড লোকাল ব্লাড ফ্লো। তাহলে এদের মূল কাজ হচ্ছে এই যে এখানে সিক্রেশন করা, 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 এবং এই জায়গার ব্লাড ফ্লোটা কন্ট্রোল করা। তাহলে সিক্রেশন করা এবং একই সাথে এই জায়গার ব্লাড ফ্লো কন্ট্রোল করা, ইট ইজ দ্য ফাংশন অফ দি সাবমিউকোসাল প্লেক্সাস আর মেইজনার্স প্লেক্সাস। তাহলে মাইন্টারিক প্লেক্সাস, অরবেক্স প্লেক্সাস এর কাজ কি শিখলাম, সাবমিউকোসাল প্লেক্সাস এবং মেইজনার্স প্লেক্সাস এর কাজ কি শিখলাম। এইটা এর আগে একবার পরীক্ষায় এসেছে, খালি একবারই এসেছে, এবং এই কারণেই আমি একটু নিউরোট্রান্সমিটার সিক্রেটেড বাই এন্টারিক নিউরন গুলো দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটু মাথায় রাখতে হবে, নিচের নামগুলো আমরা আগে কখনো শুনিনি, আমরা যেন একটু মাথায় রাখি, আসলে ট্রু হবে। লিওএনকেফালিন, মেটেনকেফালিন এবং বোম্বেসিন, এই 3টা নাম যেন আমরা মনে রাখার চেষ্টা করি। লাস্ট 2 or 3 topics left. Electrical activity of gastrointestinal smooth muscle. গ্যাস্ট্রোইন্টেস্টিনে যেই আমরা যেদিন কার্ডিওলজি পড়বো সেদিন ডিটেলস পড়বো যে পেশেন্টের আসলে কিভাবে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। মাথায় রাখবেন এখানে 2 ধরনের ইলেকট্রিক্যাল ওয়েভ থাকে, একটা স্লো ওয়েভ এবং একটা স্পাইক ওয়েভ। স্লো ওয়েভ মানে কি? স্লো ওয়েভ মানে হচ্ছে এটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম, এটার অপর নাম। মানে একদম বেসিক, জাস্ট ডিপোলারাইজেশন 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 ডিপোলারাইজেশন। কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না, কোনো কন্ট্রাকশন হবে না, কোনো রিল্যাক্সেশন হবে না। তাহলে ওর কাজ কি? আমি সবসময় বলি ওর কাজ হচ্ছে পিচ কিউরেটরের মতো। এই যে আমাদের গামিনী ডি সিলভা নামের একজন পিচ কিউরেটর আছে, বিসিবি যাকে রেখেছে, যার কাজ হচ্ছে মিরপুরের মাঠটাকে চরম স্পিন বান্ধব উইকেটে পরিণত করা। এই স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশের মতো দল, সরি টু সে, বাংলাদেশের যে পুরুষ ক্রিকেট দল তারা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে 2 দিন বা 3 দিনে টেস্ট হারিয়ে দিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পিচটাকে মোটামুটি এমন ভাবে বানানো হয়, এটা একদম স্পিনিং পিচ, এবং 3-4টে স্পিনার নিয়ে বাংলাদেশ খেলে। তাহলে এই যে কে করছে স্পিনিং পিচকে? উত্তর হচ্ছে যে গামিনী ডি সিলভা করছে। তাহলে এই গামিনী ডি সিলভা স্পিন পিচ করছে, সে হচ্ছে স্লো ওয়েভ। আর স্পাইক ওয়েভ হচ্ছে খেলোয়াড়রা। তাহলে গামিনী ডি সিলভা কি ট্রফি জিতছে? জিতছে না। গামিনী ডি সিলভা কি উল্লাস করছে? করছে না। গামিনী ডি সিলভা কি গাড়ি পাচ্ছে? পাচ্ছে না, সে তার বেতনটুকু পাচ্ছে। তাহলে স্লো ওয়েভের কাজ কি? বেসিক ইলেকট্রিক্যাল রিদম মেনটেন করা, মাঠটাকে প্রস্তুত করা। স্পাইক ওয়েভের কাজ হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করা। তাহলে এই যে স্লো ওয়েভ বা বেসিক ইলেকট্রিক্যাল রিদম, দিস ইজ দ্য মেমব্রেন পটেনশিয়াল ইনহেরেন্ট টু দ্য স্মুথ মাসল সেল। এটা হচ্ছে আমাদের জিআইটির এসএনও। ইট অরিজিনেট ইন দ্য ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল। ইট অকার্স স্পন্টেনিয়াসলি। মনে রাখতে হবে ইট ইজ নট অ্যান অ্যাকশন পটেনশিয়াল, but it determine the pattern of action potential like that of the pitch curator Gamini di Silva. It is not influenced by neural or hormonal control. নিউরাল অথবা হরমোনাল কন্ট্রোল দিয়ে এটার কোনো ইনফ্লুয়েন্সের কোনো ব্যাপার নেই। এখন এই পিচ প্রস্তুত করার পরও আমাদের খেলোয়াড়েরা 20 রানে অল আউট হয়ে গেল, 100 রানে অল আউট হয়ে গেল, সো এতে তো ইনফ্লুয়েন্স করছে না ওকে, কিন্তু ওর মতো তৈরি করে দিচ্ছে। তাহলে মাথায় রাখবেন, মাথায় ঢুকিয়ে যে মগজে ঢুকিয়ে ফেলেন যে এটা হচ্ছে একটা মেমব্রেন পটেনশিয়াল যেটা স্মুথ মাসলে ইনহেরেন্টলি থাকে। ইনহেরেন্টলি থাকে মানে কেউ একজন নিজে নিজে জেনারেট করে, সেটা নাম ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল। এটা স্পন্টেনিয়াসলি হয়, এটা কোনো অ্যাকশন পটেনশিয়াল না, কিন্তু এটা অ্যাকশন পটেনশিয়ালের প্যাটার্নটাকে কনভিন্স করে, এন্ড ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই নিউরাল অর হরমোনাল কন্ট্রোল। তাহলে এটা কেন হয়? সহজ কথা, ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হয় ডিউ টু ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেল, রিপোলারাইজেশন হয় ডিউ টু ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হলে ক্যালসিয়াম ভিতরে ঢুকে সেলটা পজিটিভ হয়, সেল পজিটিভ হওয়ার নাম ডিপোলারাইজেশন। পোলারাইজেশন মিন্স নেগেটিভিটি। তাহলে তখন সেলটা ডিপোলারাইজড হয়। ভয় পাওয়ার কিছু নেই, অনেকে ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। কার্ডিওলজি চ্যাপ্টারে আমরা ডিপোলারাইজেশন খুব ডিটেইলসে পড়ার চেষ্টা করব।
তাহলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ক্যালসিয়াম ঢুকে, সেলটা পজিটিভ হয়, দিস কল ডিপোলারাইজেশন। সাথে সাথে পটাশিয়াম চ্যানেলটা খুলে যায়, পটাশিয়াম বের হয়ে যায়, সেলটা রিপোলারাইজড হয়। ডিপোলারাইজ এই করে 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 একটা বেসিক ইলেকট্রিক্যাল রিদম মেনটেন হয়, কিন্তু এটা কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে না। সবচেয়ে বেশি হয় কোথায়? ডিউটেনামে 12 পার মিনিট। সবচেয়ে কম হয় কোথায়? সিকামে 2 পার মিনিট। বেশি হয় ডিউটেনামে 12 পার মিনিট, কম হয় সিকামে 2 পার মিনিট। ওকে, ক্লাস ক্লোজ টু আমরা, সেটা হচ্ছে জিআইটি দুই রকমের মোটিলিটি আছে, একটার নাম হচ্ছে পেরিস্টালসিস এবং আরেকটার নাম হচ্ছে সেগমেন্টেশন এন্ড মিক্সিং। দুইটার মধ্যে আমি বেসিক পার্থক্যটা বলে দেই। পেরিস্টালসিস মানে কি? মানে সামনের দিকে আস্তে আস্তে খাবারটা অগ্রসর হওয়া, সেটার নাম পেরিস্টালসিস। সামনের দিকে অগ্রসর হতে হলে তাকে কি করতে হবে? একটা খাদ্যবস্তু থাকবে, এই খাদ্যবস্তুর ঠিক পিছনের অংশটা কন্ট্রাক্ট করবে, এই কন্ট্রাকশনের ফলে খাদ্যবস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে, আর সামনের যে গাট ওয়ালটা সেটা রিল্যাক্স হবে। তাহলে খাদ্যবস্তুটা পেছনে কন্ট্রাকশন করবে, সামনে রিল্যাক্স হবে, পিছনে কন্ট্রাকশন করবে, সামনে রিল্যাক্স হবে, পিছনে কন্ট্রাকশন করবে, সামনে রিল্যাক্স হবে। দিস ইজ কল্ড পেরিস্টালসিস। সেগমেন্টেশন বা মিক্সিং কি? মিক্সিং চানাচুর। চানাচুরের যদি নিচের তলা বন্ধ না করেন, উপরের যে বয়ামটা বন্ধ না করেন, চানাচুর কোনদিন মিক্সিং করতে পারবেন? পারবেন না। সেগমেন্টেশন এবং মিক্সিং এ কি হয়? যে খাদ্য কণাটা থাকে তার প্রক্সিমাল অংশটাও কন্ট্রাকশন হয়, ডিস্টাল অংশটাও কন্ট্রাকশন হয়। দিস ইজ কল্ড চানাচুর, মানে মিক্সিং। পার্থক্য শেষ। তাহলে দুইটা ক্ষেত্রেই প্রক্সিমাল অংশটা কন্ট্রাকশন হয়, কিন্তু পেরিস্টালসিস কন্ট্রাকশনের ফলে সামনের অংশটা রিল্যাক্সেশনের ফলে সামনের দিকে ঠেলে দেয়, আর মিক্সিং পিছনের অংশটা কন্ট্রাকশন হয়, সামনের অংশটাও কন্ট্রাকশন হয়। দিস ইজ কল্ড মিক্সিং। ঠিক আছে, তাহলে কি করে? আমরা যদি একটা গাট ওয়াল আঁকার চেষ্টা করি, এই হচ্ছে একটা গাট ওয়াল। এই গাট ওয়াল লোকালি যে খাদ্যবস্তুটা, সেটা দুই দিকেই সেরোটোনিনকে স্ট্রেচ করে। কাকে স্ট্রেচ করে? উত্তর হচ্ছে সেরোটোনিনকে স্ট্রেচ করে। এর ফলে পিছনের অংশটা ডাইলেটেড হয়, সামনের অংশটা সামনের অংশটা কন্ট্রাকশন হয়, পিছনের অংশটা পিছনের অংশটা কন্ট্রাকশন হয়, কনস্ট্রিক্টেড হয়, সামনের অংশটা রিল্যাক্সেশন হয়, সামনের অংশটা খুলে যায়। তার কারণ কি? তাহলে যেহেতু পিছনের অংশটা কনস্ট্রিক্টেড হচ্ছে, বুঝতেই পারছেন এখানে এমন একটা সাবস্টেন্স আসবে যেগুলো মাসল কন্ট্রাকশন করে। সেই দুইটা সাবস্টেন্সের নাম সাবস্টেন্স পি এবং অ্যাসিটাইল কোলিন, যারা পিছনের পোর্শন মানে রেট্রোগেড পোর্শনটাকে কন্ট্রাকশন করে। সামনের পোর্শনটা রিল্যাক্সেশন হচ্ছে কারণ এখানে রিলিজ হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং ভ্যাজোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, যারা কি করছে? সামনের মাস্কুলার লেয়ারটাকে রিল্যাক্সেশন করছে। তাহলে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, মাঝখানের অংশে সে সামনে আগায় যাচ্ছে, দ্যাট ইজ কল্ড পেরিস্টালসিস। তাহলে অলরেডি আমরা পড়েছি সামনের অংশে রিল্যাক্সেশন করছে কে? ভ্যাজোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড। ভ্যাজো ডাইলেটেশন করা, স্মুথ মাসেলকে রিল্যাক্স করা, ওয়াটার এবং ইলেকট্রোলাইট সিক্রেশনকে কাজে লাগানো। নামেই পরিচয় ভ্যাজো অ্যাক্টিভ, তাহলে সে ভেসেলকে ডাইলেটেশন করবে। ইন্টেস্টিনাল, তাহলে সে স্মুথ মাসেল অফ ইন্টেস্টাইনকে রিল্যাক্স করবে। ঠিক আছে, মনে থাকবে নাকি মনে থাকবে না? সেগমেন্টেশন মিক্সিং ওই সামনে কন্ট্রাকশন পিছনে কন্ট্রাকশন, সামনে কন্ট্রাকশন পিছনে কন্ট্রাকশন, এক এক জায়গায় এক এক নাম। মাউথে যখন মিক্সিং হয় তখন তার নাম ম্যাস্টিকেশন, চর্বিত চর্বণ। ফ্যারিংসে যখন হয় আমরা জানি সেটার নাম হচ্ছে না, ফ্যারিংসে মিক্সিং এর কোনো নাম নেই। স্টোমাকের নাম স্টোমাক মিক্সিং, স্মল গাটের নাম সেগমেন্টেশন, একটা সেগমেন্ট ধরে ধরে মিক্সিং হয়। লার্জ গাটের নাম হচ্ছে হস্ট্রেশন। আর পেরিস্টালসিস যখন ফ্যারিংসে হয় সেটার নাম ডিগ্লুটেশন বা সোয়ালোইং, স্টোমাকের নাম গ্যাস্ট্রিক এমপ্টিং, স্মল গাটের নাম পেরিস্টালসিস, লার্জ গাটের নাম মাস মুভমেন্ট। মুখস্থের টপিক, অ্যানাটমিতে ডিটেলস পড়ার কথা, এখানে জাস্ট নামগুলো জানলেই আপনার হবে। only name, no need to go through the mechanism of ডিটেলস মেকানিজম পড়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের সেকেন্ড লাস্ট টপিক, সেটা হচ্ছে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স। এতক্ষণ পর্যন্ত আপনি যা পড়েছেন, আপনি চিন্তা করেন, মাথাটা একটু খাটান। আমরা প্রত্যেকবার বলছি যে স্টোমাকে ফুড আসলে, অ্যাসিড আসলে গ্যাস্ট্রিন আসে। আমরা বলছি ডিউডেনামে ফ্যাট আসলে কোলেসিস্টোকাইনিন আসে। আমরা বলছি ডিউডেনামে অ্যাসিড আসলে সিক্রেটিন আসে। আমরা বলছি ইন্টেস্টাইনে সুক্রোজ আসলে সুক্রেজ আসে। আমরা বলছি ইন্টেস্টাইনে ল্যাকটোজ আসলে ল্যাকটেজ আসে। দেখেন, তার মানে আমরা এখন পর্যন্ত বলছি যে কোনো একটা খাদ্যদ্রব্যকে, খাদ্যবস্তুকে অতি অবশ্যই ওই জায়গায় পড়তে হবে
তা না হলে কোনো সিক্রেশন, প্যানক্রিয়াটিক, বাইল, ইন্টেস্টিনাল কোনো সিক্রেশনই আসবে না। এটা তো ধ্রুব সত্য, বুঝতে পেরেছেন এতক্ষণে? তাই তো? তাহলে আমার শরীর মানে আমার খাবারকে হজম করাইতে হলে তো তাহলে সেক্ষেত্রে আমার 1 ঘন্টা আধা ঘন্টা পর পর খাইতে হবে। তাহলে আসলে কি সেটা হয়? আমরা তো 1 ঘন্টা আধা ঘন্টা পর পর খাই না। কিন্তু আপনি সকাল 8টায় নাস্তা করার পর যদি আপনি 2টা বাজে উম, ভাত খান, দেখবেন 11টা বাজে রাউন্ডের পরে সবার একটু ক্ষুধা লাগে, লাগে না? সবার 11টা রাউন্ডের পরে। তাহলে ঘটনা কি? আরে ভাই, আমি তো 1 ঘন্টা পর পর খাচ্ছি না। 1 ঘন্টা পর পর আমি ফ্যাট, অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো দিচ্ছি না। না দেওয়ার পরও তো আমার ক্ষুধা লাগছে। তার মানে কি? না দেওয়ার পরও আপনার গ্যাস্ট্রিক এম্পটিং হচ্ছে, না দেওয়ার পরও বাইল, প্যানক্রিয়াটিক, তারপরে হচ্ছে ইন্টেস্টিনাল সিক্রেশন আপনার কাছে আসছে। তার কারণ কি? তার কারণ প্রতি 90 মিনিট পর পর, 90 থেকে 100 মিনিট পর পর আমাদের বডিতে ফাস্টিং কন্ডিশনেও একটা ইলেকট্রিক্যাল এবং মোটর অ্যাক্টিভিটি নিজে 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 রিলিজ হয়। তার কারণ মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স নামক একটি গ্যাস্ট্রিক হরমোন, গ্যাস্ট্রিক সাবস্টেন্স এই 90 থেকে 100 মিনিট পর 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 রিলিজ হয়। সরি, মটিলিন নামক একটা সাবস্টেন্স। এই যে প্রক্রিয়াটা, এই যে সাইকেলটা, এটার নামই হচ্ছে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। টেক হোম মেসেজ কি? ডিউরিং ফাস্টিং, যখন আপনি ফাস্টিং কন্ডিশনে থাকেন, তখন এই মটিলিন আমাদের বডিতে এই পরিবর্তনটা আনে। The circulating level of this hormone increases at interval of approximately 100 minutes in the interdigestive state. প্রতি 100 মিনিট পর পর এটা আস্তে 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 রিলিজ হয়, এবং রিলিজ হয়ে সে গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ায়, বাইলেসিক সিক্রেশন বাড়ায়, প্যানক্রিয়াটিক সিক্রেশন বাড়ায় ডিউরিং ইচ এমএমসি। এই কারণে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স প্রতি 100 মিনিট, 90 মিনিট পর 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 গিয়ে 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 আমাদের এই সিক্রেশন গুলো করে। সিক্রেশন গুলো খাবারকে আস্তে আস্তে নিচে নামায়, পেরিস্টালসিস করে, ডাইজেশন করে, অ্যাবজর্পশন করে, স্টোমাক খালি হয়ে যায়, আপনার ক্ষুধা লেগে যায়। এই কারণে 11টা বাজে গিয়ে আপনি খাবারের জন্য রাউন্ডের পরে গিয়ে বসে থাকেন। তাহলে আমরা শিখে ফেললাম মটিলিন। মটিলিন কোন ফাস্টিং কন্ডিশন স্টিমুলেটেড হয়, কি করে? ইট রেগুলেটস পেরিস্টালটিক অ্যাক্টিভিটি ইনক্লুডিং মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। দিস ইজ দা টেক হোম মেসেজ। সো আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে কন্ট্রোলিং ফুড ইনটেক। আমি যদি আপনাকে বলতাম 7:30 বাজে যে হচ্ছে, আমরা যখন লাইভটা শুরু করি তখন 75 জন ছিল, এখন 45 জন আছে। আমি যদি প্রথমেই বলতাম যে যারা শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরকে আমি বার্গার খাওয়াবো বা চিকেন স্যুপ খাওয়াবো অথবা কর্ন স্যুপ খাওয়াবো, কিছু একটা যদি বলতাম, বা আবার আমার ছেলেকে যেমন দেওয়া হয় ডেয়ারি মিল্ক, আপনাদেরকে যদি একটা ডেয়ারি মিল্ক আমি দিতাম, তাহলে আপনারা সবাই ক্লাসে থাকতেন, 75 জনের জায়গায় 100 জন হতো। তার কারণ কি? তার কারণ আপনারা চিন্তা করতেন যে আপনারা ওয়ান্টিং একটা রিওয়ার্ড পাবেন। কিংবা যে ধরেন ওট পছন্দ করে, হ্যাঁ, তাকে আমি বললাম যে আমি তাকে চিকেন থাই স্যুপ দিতাম, তার সে লাইকিং, এগুলো ইমোশন। কেউ কেউ ইমোশনালি না, যদি যাই চলে যায় তাহলে তাহা ভাইয়া মাইন্ড করবে, এই ইমোশনালি অ্যাটাচ হয়ে অনেকে থাকার চেষ্টা করছে। তাহলে এই যে জিনিসগুলো, সেগুলো আপনার ডেয়ারি মিল্ক খাওয়াকে, সেগুলো আপনার চাইনিজ খাওয়াকে, সেগুলো আপনার ভাত খাওয়াকে স্টিমুলেট করে, হ্যাঁ, প্রভাব বিস্তার করে, ফ্যাক্টর। তাহলে এরা কি করে? এরা সরাসরি হাইপোথ্যালামাসের উপর কাজ করে। মনে রাখতে হবে আমরা এটাকে 2 ভাগে ভাগ করে ফেলবো। কিছু কিছু সাবস্টেন্স আমাদের অ্যাপিটাইট বাড়ায়, কিছু কিছু সাবস্টেন্স ফিডিং বাড়ায়, এদেরকে বলা হয় অরেক্সোজেনিক সাবস্টেন্স। তাহলে সূত্র হচ্ছে জিসিও, জিসিওএন, এই 4টা হচ্ছে অ্যাপিটাইট বাড়ায়। তাহলে জি দিয়ে কি? জি দিয়ে হচ্ছে ঘ্রেলিন, অ্যাপিটাইট বাড়ায়। সি দিয়ে কর্টিসল, অ্যাপিটাইট বাড়ায়। ও দিয়ে অরেক্সিন, অ্যাপিটাইট বাড়ায়। এন দিয়ে নিউরোপেপটাইড ওয়াই, অ্যাপিটাইট বাড়ায়। আর গাঁজা, ক্যানাবিনয়েড খেলে সবার অ্যাপিটাইট বেড়ে যায়, এই কারণে গাঁজা যারা খায় তারা দেখবেন প্রচুর ভাত খাইতে পারে। প্রমাণিত যে ক্যানাবিনয়েড আমাদের অ্যাপিটাইট বাড়ায়। তাহলে জিসি অন, গ্রেলিন, কর্টিসল, ক্যানাবিনয়েড, অরেক্সিন, এ, নিউরোপেপটাইড ওয়াই, এই 5টা আমাদের অ্যাপিটাইট বাড়ায়। তাহলে এগুলোর কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে? আছে, প্রচুর গবেষণা চলছে। ঘ্রেলিন আমরা দিতে পারি নাকি? কাদেরকে আমরা বেশি অ্যাপিটাইট দিতে হয়? একটা ক্যান্সার, একটা তো টার্মিনাল স্টেজে আছে, প্যালিয়েটিভ কেয়ার দরকার, কিচ্ছু খেতে পারে না, অ্যানোরেক্সিয়া, তাকে যদি আমরা একটু ঘ্রেলিন ইনজেক্টেবল দিতে পারি, মানে এখনো মাঠ পর্যায়ে আছে গাছ, তাকে যদি আমরা দিতে পারি,
তাহলে আমরা কি পেতে পারি? তার অ্যাপিটাইট বাড়াতে পারবো, ফিডিং বাড়াইতে পারবো, এগুলো অরেক্সোজেনিক হিসেবে কাজ করবে, খাবে, শেষ জীবনটা তার ভালো কাটবে, খাওয়া দাওয়া করে সে ভালো থাকতে পারে। দ্যাট ইজ হচ্ছে ইনক্রিজ অ্যাপিটাইট, অরেক্সোজেনিক, ইনক্রিজ ফিডিং। আর ঠিক তার উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রায় 12টা সাবস্টেন্স আছে যারা আমাদের স্যাটাইটি বাড়িয়ে দেয়। এগুলোর ইম্পর্টেন্স কি? 12টা সাবস্টেন্সের, যেটা ছবির বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমান বিশ্বে একটা অন্যতম উল্লেখযোগ্য অবেসিটি। তাহলে এই অবেসিটিকে যদি ওভারকাম আমরা করতে চাই, অলরেডি আপনারা জানেন টিরজেপেটাইড ড্রাগ এসছে, GLP-1 এবং GIP দুইটাকেই যেটা স্টিমুলেট করতে পারে। অলরেডি আমরা সেমাগ্লুটাইড, লিরাগ্লুটাইডের কথা আপনারা শুনছেন। এছাড়াও অনেকগুলো ড্রাগ বর্তমান বাজারে প্রচলিত যেগুলো অবেসিটি কমাতে সাহায্য করে। তো এগুলোর যে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, সেগুলো যদি আমরা দেখি, এই 12টা জিনিস আমাদের স্যাটাইটিকে স্টিমুলেট করে, অ্যাপিটাইটকে সাপ্রেস করে। এর ফলে আপনার মধ্যে অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে, ফলে আপনি আর খাবেন না, আপনার ওজন কমে যাবে। তো ইট মে বি এ ইম্পর্টেন্ট হিউজ ফ্যাক্টর ফর ওয়েট লস। সেগুলোর নাম হচ্ছে পিওএমসি, সিআরটি, কোলেসিস্টোকাইনিন, নরএপিনেফ্রিন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্লুকোজ, তারপরে পেপটাইড ওয়াই, ইনসুলিন এবং লেপটিন। এই লেপটিন হচ্ছে বর্তমানে অত্যন্ত কথাবার্তা চলছে, লেপটিন দিয়ে আমরা কিভাবে স্যাটাইটি ইনক্রিজ করতে পারি এবং অ্যাপিটাইটকে সাপ্রেস করতে পারি। আশা করছি যারা 46 জন ক্লাস করছেন তাদের মধ্যেই একজন একটা বিশাল গবেষণাপত্রে এই লেপটিন এবং ঘ্রেলিন দিয়ে আমাদেরকে পরবর্তী প্রাইজ এনে দিবেন। সো আমরা অলরেডি পড়ে ফেললাম, সেটা হচ্ছে ঘ্রেলিন, পেপটাইড ওয়াই অলরেডি পড়ে ফেললাম। ঘ্রেলিন কি করছিল? অ্যাপিটাইটকে স্টিমুলেট করছিল। পেপটাইড ওয়াই কি করছিল? স্যাটাইটিকে মডুলেট করছিল। এবং এই চ্যাপ্টারের অলরেডি বলেছি ঘসিটি বেগমের নাম সোমাটোস্ট্যাটিন, যার কাজ সবকিছুকে ইনহিবিট করা। সে গ্যাস্ট্রিন ইনসুলিনকে ইনহিবিট করে, অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করে, অ্যাবজর্পশনকে ইনহিবিট করে, প্যানক্রিয়াটিক সিক্রেশনকে ইনহিবিট করে, দুনিয়ার সবকিছুকে ইনহিবিট করে। তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। কেমন লাগলো? আমি বলবো দিস ইজ দ্য চ্যাপ্টার অফ মেমোরাইজেশন। সো প্রথমে যে চার্টটা দেখিয়েছিলাম, সেই চার্টের প্রত্যেকটা হরমোন ধরে 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 ডিটেলস আলোচনার মাধ্যমে আমরা এই ক্লাসটাকে আগানোর চেষ্টা করেছি। পুরো ক্লাস করতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 42 বা 43 মিনিটের মতো। এবং লাস্ট কথা এটাই, লেট মি নো দ্য ফিডব্যাক অফ ইউরস, কিভাবে নিজেকে উত্তরোত্তর উন্নতি করা যায়। হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড, মেমোরাইজেশন ইজ দ্য কি হিয়ার। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আপনি অনেক বেশি কিছু বুঝে গিয়ে যদি পরীক্ষার হলে মুখস্থটা নিতে না পারেন, তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আপনি খুব বেশি কিছু বুঝেননি, আপনার মুখস্থ শক্তি অনন্য সাধারণ, তাহলে আসলে, এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য, হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড, মেমোরাইজেশন ইজ দ্য কি হিয়ার। সবাই ভালো থাকবেন। আমি তাহলে আমার লাইভটা বন্ধ করছি। আসসালামু আলাইকুম।